ওকে, প্রয়োজন ছাড়া কেউ আনমিউট করো না। ওকে, তো আমি আজকে মূলত এই কাজটা করবো। আমাদের আজকে হলো রোড ম্যাপ তৈরি। আমি এবং আমার শ্রদ্ধেয় গুরু, তার কাছে আমি সবসময় রেডি। আমার প্রিয় স্যার আমার আব্দুল লতিফ স্যার, শ্রদ্ধেয় অদিতির ব্যবস্থাপনা পরিচালক। তো আমি এবং স্যার যৌথভাবে ইংরেজিতে আমার ক্লাসগুলো নেব, এই হলো আমাদের প্ল্যান। তো ফলে অধিকাংশ ক্ষেত্রেই ক্লাসের প্যাটার্ন রিপিট হবে। ধরো স্যার আমি একবার একভাবে ক্লজ দেখাইলাম, আবার স্যার একটা ভিন্ন ফ্লেভারে ক্লজ দেখাইলেন, ক্লজটা পড়ালেন। তো একটা হলো যে আমরা যেহেতু দুইটা প্যাটার্নেই পড়াবো, এটাকে বলা হয় গুলিস্তা বুস্তা পড়ছো শেখ সাদির লেখা। সেখানে একটা বিখ্যাত কথা ছিল যে হার গুলেরা রঙে বয়ে দিগারা, এক এক ফুলের এক এক ঘ্রাণ। তো তোমরা পুরো ইংলিশ গ্রামারটা স্যারের সাথে আমি থাকবো, যৌথভাবে একটা হ্যান্ড নোট তৈরি করবে এবং টার্গেট রাখবে বাংলাদেশের তোমার একদম এসএসসি পর্যায়ে থেকে যারা টিউশন করো, এসএসসি পর্যায়ে থেকে একদম ব্যাংক বিসিএস পর্যন্ত গ্রামাটিক্যাল টপিক গুলো যেন আমাদের মিস না হয়, এখানে যেন একটা বড় আস্থা কাজ করে। মনে রাখবা, গ্রামার জানলেই হবে না, গ্রামারের উপরে নিজের একটা বড় অবস্থান, নিজের একটা পজিশন থাকা। গ্রামার জানলে কিন্তু এই বছর বিসিএস পরীক্ষার আমার জানা মতে তোমরা দেখেছো অনেক টিচাররা পর্যন্ত কিন্তু ভুল উত্তর করেছেন। তো মানে টিচাররা সহ মানে মানে তোমার নিয়ন্ত্রণ হারাই ফেলেন প্রশ্নের উপরে। তো সেজন্য তোমার আমি বুঝি এই প্রশ্নগুলো, আমি জেনে বুঝে উত্তর করছি, এই এবিলিটিটা এখানে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। ওকে, হ্যাঁ, ওকে, আমি কাইন্ডলি একটু ফোর্স মিউট করে দেই, আর তাহলে কারোর কথা বলা লাগবে না, ক্লাস শেষে কথা বলতে দেবো আমি। হ্যাঁ, টোটালি ফোর্স মিউট। তো এই হলো বিষয়। তো এই ক্ষেত্রে আমরা কি করব, একটু কথা জানাই রাখি যে ইংলিশ গ্রামার আমরা দুই ভাবে টিচিং যে মেথডটা আছে দুইটা, একটা হলো ডিডাকটিভ, একটা হলো ইন্ডাকটিভ। তো ডিডাকটিভ আর ইন্ডাকটিভ আমি তোমাদেরকে দেখাবো। একটা হলো ডিডাকটিভ মেথড, ডিডাকটিভ অ্যাপ্রোচ, আর একটা হলো ইন্ডাকটিভ অ্যাপ্রোচ। ডিডাকটিভ অ্যাপ্রোচ আর ইন্ডাকটিভ অ্যাপ্রোচ। ডিডাকটিভ অ্যাপ্রোচটা কোনটা? ডিডাকটিভ অ্যাপ্রোচ হলো তোমার আগে আগে কি করা, হ্যাঁ সেই শিট গুলো আপলোড করবো। আচ্ছা, আগে হলো ধরো গ্রামারের নিয়ম পড়ানো, যে সাবজেক্ট থার্ড পারসন হলে ভার্বের সাথে যুক্ত হয়, এই নিয়মটা পড়ানো। তারপরে আমি বললাম যে করিম গোজ টু স্কুল, এটা হলো ডিডাকটিভ। আর একটা হলো ইন্ডাকটিভ অ্যাপ্রোচ। ইন্ডাকটিভ অ্যাপ্রোচটার ক্ষেত্রে হলো আমি কতগুলো উদাহরণ দেখালাম, যে বললাম যে করিম গোজ টু স্কুল, আই গো টু স্কুল, ইউ গো টু স্কুল, দে গো টু স্কুল। হ্যাঁ, আমি বললাম যে বলতো এখানে ভিন্নতাটা কোথায়? তখন তুমি মার করলা যে এখানে আই এর পরে গো ব্যবহার করেছি, ইউর পরেও গো ব্যবহার করেছি, দে এর পরেও গো ব্যবহার করেছি, কিন্তু হি এর পরে গোজ ব্যবহার করেছি। এই যে এখানে হলো সেপারেশন, এখানে হলো ডিফারেন্সটা। তো সেই ক্ষেত্রে আমি অধিকাংশ ক্ষেত্রেই ইন্ডাকটিভ মেথড অ্যাপ্রোচটা প্রয়োগ করবো। অর্থাৎ আগে আমরা উদাহরণ বিশ্লেষণ করব, তারপরে সেখান থেকে আমরা ইয়াটা করব, কি করব বলো? হুম, ওকে, উদাহরণ বিশ্লেষণ করার পরে আমরা কি করব, তোমার নিয়মটা লিখবো। এই হলো আমাদের প্ল্যান। আচ্ছা, তো আমরা এই টোটাল এই জার্নিতে আজকে আমার শিরোনাম ছিল যে আমরা কিভাবে কি পড়বো, আমাদের টোটাল রোড ম্যাপটা লিখে দেওয়ার কথা ছিল আজকে। হ্যাঁ, ওকে, একটু দেখো এই সাউন্ড ঠিক আছে কিনা, সাউন্ড স্পষ্ট শুনতে পাচ্ছ কিনা একটু কাইন্ডলি। সাউন্ড ঠিক আছে? সাউন্ড
ওকে, বাকিটা একটু সাউন্ড ঠিক আছে, ওকে। তো আমি টোটাল আমি 100 স্টেপ পড়াবো, এর মধ্যে কি কি আসবে তোমার একটা পুরো সিনপসিস একটু আমি আজকে ক্লাসে দেখাই দেবো। শুধু আজকে কি কি বিষয়ে সূচিপত্র, হ্যাঁ, ওকে। সাউন্ড কি ঠিক আছে? সাউন্ড ওকে? ওকে, সমস্যা নেই, মাঝে মধ্যে নেটওয়ার্কের কারণে দিয়ে জানাই, ওকে। তো আমি প্রথমে পড়াবো লেখালেখো। খাতাটা যেটা তৈরি করবা সেটা শিরোনাম লেখা রেখে ইংলিশ গ্রামার। আমাদের জন্য দুইটা খাতা তৈরি করবা, একটা হলো স্যারের জন্য, একটা হলো আমার জন্য। দুইটা খাতা থাকবে, হ্যাঁ। দুইটা খাতায় একটা অংশ, মানে সবচেয়ে বেটার হয় দুইটা খাতা হইলে বেটার হবে। আমি যেটা লেখাবো এটা ধারাবাহিকভাবে লিখবা। আর লেখার পরে আমি হোমওয়ার্ক প্র্যাকটিস করাবো। আমি এর আগের ক্লাসে বলেছি যে আমাদের দুইটা অংশ দুই ভাবে পড়বো আমরা, একটা হলো মেমোরাইজিং আর একটা হলো আন্ডারস্ট্যান্ডিং। ওকে, হ্যাঁ। একটা হলো আন্ডারস্ট্যান্ডিং, ধরো আন্ডারস্ট্যান্ডিং, আর একটা হলো মেমোরাইজিং। আন্ডারস্ট্যান্ডিং আর মেমোরাইজিং, এই দুইটা অংশ। তো আন্ডারস্ট্যান্ডিং এর মধ্যে কি আছে? আন্ডারস্ট্যান্ডিং এর মধ্যে কি আছে বলো? আন্ডারস্ট্যান্ডিং এর মধ্যে তোমার ওই যে আমাদের সিলেবাস ধরে ধরো নাউন, প্রনাউন, তারপরে হলো এই সিকোয়েন্সটা যেটা আমাদের সিলেবাসে লেখা আছে। আবার ধরো মেমোরাইজিং এর মধ্যে কি আছে? নাম্বার, জেন্ডার, আমি প্রথম ক্লাসে বলেছিলাম। নাম্বার, জেন্ডার, তারপরে চেঞ্জিং পার্টস অফ স্পিচ, ফ্রেজ, ইডিয়ম, তারপর তোমার গ্রুপ ভার্ব যেগুলো আছে। তো এই দুইটা ভাগে ভাগ করে আমরা এই আন্ডারস্ট্যান্ডিং এবং মেমোরাইজিং এর এই দুইটা অংশ আমরা কি কাজ করব? খাতাটা অন্তত অন্তত পক্ষে 300 পেজ লাগবে, আপাতত আরো বেশি লাগবে। শেষ পর্যন্ত তোমরা দেখবে যে 400 থেকে 500 পেজ লাগবে। কারণ আমরা পুরো গ্রামারটাকেই এখানে মানে নিয়ে আসার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো আন্ডারস্ট্যান্ডিং আর হলো মেমোরাইজিং, ঠিক আছে। তো আমরা এই মেমোরাইজিং এর জন্য যেটা, এটা আমি ক্লাসে পড়াইতে পারবো না। এটার ক্ষেত্রে আমি মার্ক করে দেবো যে এই অংশটা বাসায় পড়বা। আর সাথে আমি পরীক্ষা ক্লাস টেস্টের মধ্যে, যেমন ধরো আমি যদি প্রথমে সাবজেক্ট বা এগ্রিমেন্ট পড়াই একটু পরে, সাবজেক্ট বা এগ্রিমেন্টের সাথে আমি নাম্বার জেন্ডার তোমাদের বাসায় হোমওয়ার্ক থাকবে। মনে রেখো যে যদি তুমি পুরাটাই আমার উপর নির্ভর করো তাহলে ইংরেজি শেখার সুযোগ নেই। তুমি টার্গেট নাও, আজ থেকে 2 মাস বা 3 মাসের মধ্যে আমি আজকের যে পজিশনে আছি এই অবস্থানটা আমার থাকবে না, আমি পরিবর্তন করব। মনে রাখবো যে আমি 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 আমার কি বলো পরিবর্তনের অনুঘটক। যদি কেউ ডিটারমাইন্ড হও যে আগামী 3 মাস আমাদের একটা ক্লাসও মিস করবা না, শুধু লাইগা থাকবা, কষ্ট হবে আমি জানি, বিশ্বাস করো ইনশাল্লাহ তুমি মানে তোমার ভিতরে একটা ব্যাপক পরিবর্তন আসবে ইনশাল্লাহ। তো সেই জন্য আমি বললাম যে তাহলে আমরা দুইটা ভাগে ভাগ করে নেব। একটা হলো আন্ডারস্ট্যান্ডিং, আমার রেগুলার এই আন্ডারস্ট্যান্ডিং এর আমি 100 স্টেপ পড়াবো, কিভাবে পড়াবো একটু দেখাচ্ছি একটু পরে। আর মেমোরাইজিং এর গুলো আমি একটু ভাগ করে দেবো, ঠিক আছে। কি আমরা কি কি কোনটা কোনটা মুখস্থ করব। যেমন উদাহরণ হিসেবে বললাম যে আমি সাবজেক্ট আর এগ্রিমেন্টের সাথে আমি নাম্বার জেন্ডার অ্যাড করব। আমি ধরো নাউন অধ্যায়টা পড়াইলাম, নাউনের সাথে আমি ধরো স্পেলিংটা দিয়ে দিলাম। আমি ধরো তোমার আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচটা পড়াইলাম, সাথে মেমোরাইজিং এর জন্য আমি ইডিয়মটা দিয়ে দিলাম। এইভাবে করে আমি তোমার কাজ হলো এই মেমোরাইজিং এর পার্টটা আমার লতিফ স্যারের বই থেকে তুমি কাইন্ডলি দয়া করে মুখস্থ করে ফেলবা। তোমরা আমি এই পর্যন্ত এতটুকু পর্যন্ত যে মেসেজটা দিলাম সেটা রিসিভ করতে পারছো কিনা সেটা বলো। এই পর্যন্ত বুঝছো কিনা যে দুইটা অধ্যায় আমরা আগাবো, মেমোরাইজিং, আন্ডারস্ট্যান্ডিং। আন্ডারস্ট্যান্ডিং যে গ্রামারের যেটা বুঝানোর কাজ সেটা আমি বুঝাবো ক্লাসে। আর সাথে পরীক্ষার অংশ হিসাবে আমি বলে দেবো যে আগামী এই টপিকের সাথে এই টপিকটা তোমরা বাসায় করে আসবা। মনে রাখবা যে একটা কথা যে মনে রাখবে ইনসাফ, এখানে ইনসাফটা বজায় রেখো, ডিটারমিনেশন। একটা কথা মনে পড়তেছে, তোমার
শুধু তুমি জানো কিনা, কেউ বলতে পারবে কিনা বুখারী শরীফের প্রথম হাদিসটা কোনটা বাংলায় বলতে পারবা কিনা? সবাই জানার কথা যে ইন্নামাল আমালু বিন্নিয়াত, মানে অর্থাৎ মানুষের সব কর্ম তার নিয়তের উপরেই কিন্তু নির্ভরশীল। নিয়ত। তো আমি শুধু প্রথম ক্লাসে রিকোয়েস্ট করবো যে ধরো আমরা হুলুস্থুল করে আসি আর হুলুস্থুল করে যাই, তুমি শুধু নিয়ত, নিয়তটা তৈরি করো যে আমি এই এই গরম এই এই মানে দুর্বিষহ পরিস্থিতির মধ্যে মধ্যে থাকলেও আমি এই 3 মাসের মধ্যে ইংলিশ গ্রামারের ব্যাপারে আমার সব দুর্বলতা কাটিয়ে উঠবো ইনশাল্লাহ। আমরা একটা মহামানব হয়ে যাবো না, কিন্তু এটা আমার নিয়ন্ত্রণে আসছে, কি এতটুকুই একটা বিষয় আর কি, আর কিছু না। সেজন্য নিয়ত, মানে এই জন্য ওই যে তোমার একটু ক্লাসের মধ্যে বলে রাখি, আমার একটা প্রিয় আল্লামা ইকবালের একটা বিখ্যাত ইয়ে আছে, আমি সবসময়, আমি যে ইকবাল ভক্ত। তো এই যে তিনি বলছিলেন যে 3টা বিষয়ের কথা বলছিলেন। হ্যাঁ, আমি একটু বাংলায় লিখে দিই। তোমার ইয়াকিনে মুহকাম, ইয়াকিনে মুহকাম, মুহকাম, বুঝছো কিনা? ইয়াকিনে মুহকাম মানে প্রচন্ড সেলফ কনফিডেন্স, মানে স্টিড ফার্স্ট সেলফ কনফিডেন্স, মানে আমার উপর প্রচন্ড আত্মবিশ্বাস। তারপরে হ্যাঁ একিন। 2 নম্বর হলো আমলে পায়হাম, তোমরা গুগলে সার্চ দিয়ে নিয়ে নিও পুরোটা। পায়হাম, রিল্যান্টলেস ওয়ার্ক, এই যে ধরো একটা সাধনায় নামছো, পর্যাপ্ত সময়ও আছে। ইংলিশ গ্রামার আমি বস হব। ইংলিশ গ্রামার এমন কঠিন না, তুমি যারা ফিজিক্স কেমিস্ট্রি পড়ছো, এত বাজে সাবজেক্টে পড়ে আসছো, কেমিস্ট্রি, তারপরে তোমার ফিজিক্স, এই সমস্ত বিষয়ে যারা পড়ে আসছো, অ্যাকাউন্টিং এ পড়ে আসছো, ফিনান্সে পড়ে আসছো, আমি নিশ্চিতভাবে বলতে পারি তার 100 ভাগের 10 ভাগও না ইংলিশ গ্রামার, এত কোনো কিছুই নেই, তুমি সব জানো। তাহলে 1 নম্বর হলো ইয়াকিনে মহকাম, যে আমি ইনশাল্লাহ আমি পারবো। আর আমলে পাইহাম, 3 মাস আমি একটা সংগ্রাম করব, ঠিক আছে। আর 3 নম্বরটা বলছিল যে মোহাব্বতে ফতহে আলম, মোহাব্বতে ফতহে আলম, বাকিটা তুমি গুগলে সার্চ দিয়ে বের করে নিও। জিহাদে জিন্দেগানি মে ইয়ে হে মদ্দু কে শামশেরে, বলছিল যে 3টাই হলো নিজের উপর আত্মবিশ্বাস, তারপরে প্রচন্ড বিরামহীন ওয়ার্ক, এবং ভুবনজয়ী প্রেম, এই 3টাই হলো মানুষের জীবন যুদ্ধে জয়ীর জন্য সবচেয়ে বড় তরবারি। জিহাদে জিন্দেগানি মে ইয়ে হে মর্দ কে শমশেরে। তাহলে আমি তোমাদের কাছে একটাই মনে রাখবে যে একটা বিষয় আমি আবার বলি, আহ, আমরা কোঅপারেটর, টিচার হওয়ার মতো কোনো যোগ্যতা দক্ষতা নাই। জাস্ট তোমার একটা স্বপ্ন যাত্রায় আমি একজন ক্ষুদ্র সহযোগী। তো এই সহযোগিতাটার সাথে তোমার খুব আগে আসা উচিত। তো এই জন্য আমি আমি তোমরা আমার সাথে কথা দাও যে আগামী 3 মাস যত দুর্ভোগ আসুক, যত দুর্যোগ আসুক, এই টপিকে আমি পারি, তারপরে তুমি থাকবা এটার উপর আরো কিভাবে এক্সপার্ট হওয়া যায়। তোমরা কি এই কথা দিবা কিনা সেটা বলো, যে আমি ক্লাস মিস করবো না ইনশাল্লাহ, ক্লাস এবং হোমওয়ার্ক। বিশ্বাস করো, আরেকটা বিষয় বলি, বাংলাদেশে ইংলিশের যেই অবস্থানটা, তুমি যদি ইংলিশ ভালো জানো, অনেকে ধরো কি করে, অনেকে তোমার কি করে ওই ওই বলে যে মাস্টার্স পাস করার পরে একটু মিন অড জব করছেন, রিক্সা চালাচ্ছেন, হাবি জাবি এই ধরনের দিয়ে আমাদের মাস্টার্স পাস করার পরে সার্টিফিকেট এসে ছেড়ে ফেলতেছেন। তুমি কি বিশ্বাস করো যে তোমার জেলার মধ্যে দেখো এটা আইএলটিএস এর জন্য তুমি যে প্রস্তুতি নিবা, ধরো আইএলটিএস, ইংলিশের একটা ভালো প্রস্তুতি নিবা, তুমি একজন টিচার খুঁজে পাচ্ছ না। তুমি আমার আমার কথা কি, আমার কথা ভুল কিনা সেটা বলো। তো তুমি তোমার বাচ্চারে, তোমার ভাই ছোট ভাইটারে একটু ইংলিশে এক্সপার্ট করবা, টিচার অন্য অন্য করে খুঁজতেছ। তো মনে রাখো যে আমি সেই ব্যক্তিটা হব। আমি আমার জেনারেশনকে, আমি আমার ছোট ভাই বোন আমার যারা আছে, ওদেরকে আমি একদম নিখুঁত ভাবে ইংলিশটা শেখাবো। আমরা দেখো যে আমরা এই লেন্দি প্রসেসের কারণে, এই লেন্দি প্রসেসের কারণে আমরা একটা অরাজক পদ্ধতির কারণে গ্রামারটাকে এমন ভাবে রপ্ত করছি। আমরা এই যে বছরের পর বছর আমরা ভয়েস করি, আমরা এই ক্লাস 10 থেকে শুরু করে বিসিএস পর্যন্ত আমরা নেরেশন করি, এটা আমাদের জাতির দুর্ভাগ্য। আমরা আইডেন্টিফিকেশন অফ পার্সোনালিটি আমরা বিসিএস পরীক্ষায় করি,
আমার কাছে এটা অনেকটা বিদ্যুতে মনে হয় আর কি। যাই হোক, সেটা ভিন্ন বিষয়। তো মনে রেখো যে আমি ইংলিশ গ্রামার উপরে দক্ষ হব, আমার টাইম ফ্রেম 3 মান্থ ইনশাল্লাহ। এরপরে আমি একটু আমার ওই রোড ম্যাপ দেখানোর আগে আর একটা কথা বলে রাখি তোমারে। শোনো, আমি আমার ব্যক্তিগত এক্সপেরিয়েন্স, আমাদের দেশের টিচার এবং স্টুডেন্ট দুইজনেরই একটা কমন প্রবলেমটা হলো প্রস্তুতি ছাড়া ক্লাসে চলে আসা। প্রস্তুতি ছাড়া ক্লাসে চলে আসা টিচাররা তো, স্টুডেন্টরা তো করেই না, প্রস্তুতি নেই না, এটা বুঝেই নেই, সিস্টেমটাই নাই। আর টিচাররাও অধিকাংশ ক্ষেত্রেই কোনো মানে হোমওয়ার্ক না করে ক্লাসে চলে আসেন। এই দুইটাই কিন্তু তোমার শিক্ষার যে একটা আমানতদারিতা আছে, শিক্ষা গ্রহণ এবং শিক্ষাদানের যে আমানতদারিতা আছে, সেটার খেলাফ, সেটার সাথে সাংঘর্ষিক। তো তোমরা একটু প্রমিস করে রাখো, আমি আজকে যে আমি টপিক তো আমি বলে দেবো যে কোনটা কোনটা, যেমন ধরো আমি নেক্সট ক্লাসে সাবজেক্ট বাই এগ্রিমেন্ট শুরু করবো। তোমরা শুধু আমার সাথে প্রমিস লেখা রাখো আজকে ক্লাসের শুরুতে, প্রমিস। প্রমিস, এটি এই প্রস্তুতির আগে এটা আগে দরকার, যে ক্লাসে যেই টপিকটি পড়ানো হবে খাতায় সুন্দর করে লেখা রাখো আগে। এটাই কম ক্লাসে টিচার। আমি কিন্তু আজকে অনেকদিন পরে বোর্ড ব্যবহার করতেছি, পরবর্তীতে আজ থেকে আশা করি আরো আরো ঠিক হবে। ক্লাসে টিচার যে টিচার যে টপিকটি পড়াবেন, যে টপিকটি পড়াবেন ক্লাসে টিচার যে টপিকটি পড়াবেন ক্লাসে টিচার যে টপিকটি পড়াবেন সেটি আমি অবশ্যই অবশ্যই ভালোভাবে আগেই দেখে আগেই পড়াশোনা করে রাখবো। ক্লাসের যে টপিকটা, তাহলে কি, হ্যাঁ একদম এটা হলো প্রমিস, প্রমিস করে বলছো। ধরো আজকে অনেক বিপদে পড়ে গেছো, তারপরেও ক্লাসে আসার আগে তুমি একবার হলেও চোখ বলে নিবা, এটা কিন্তু প্রমিস করছো। ক্লাসে যাচ্ছ, ক্লাসে যাওয়ার আগে স্যার কোন চ্যাপ্টারটা পড়াবেন ওই চ্যাপ্টারটা সম্পর্কে তুমি আগে ভালো ধারণা নিবা। তখনই তুমি স্যারকে প্রশ্ন করতে সুবিধা হবে যে স্যার আমি তো এটা বুঝি নাই। মানে আমি জানি না যে আমাদের বড় ত্রুটি হলো আমি জানি না। আমি যাই বললাম যে আমার এই ঔষধ দেন, আমরা সরাসরি যাই বলতেছি যে আমার রোগ ডায়াগনোসিস করি না, আমার প্রবলেমটা কোথায়। তুমি কি সবই তোমার ইংলিশের সমস্যা? মোটেও না। তুমি আগে দেখবে যে এই টপিকে তুমি কিছুই পারো না, নিশ্চয়ই কিছুই পারো, আর কিছু অংশে আমার ত্রুটি আছে। তো এই জন্য আমি একটা মানে মানে একটা স্মৃতিচারণই করতে চাই। তোমার ধরো আমি এই ধরো ইয়াতে আহ, আহ, বাংলায় সমাস আমার খুব ভালো ধারণা ছিল। তো সমাস ধারণা থাকার পরে আম, তোমার সবই বুঝি, কিন্তু আমি ক্লাসে যাওয়ার পরে মানে তার ক্লাসে চমৎকার ভাবে করেছেন শাহ আলম স্যার। তো আমি ক্লাস শেষে বললাম স্যার আমি সব বুঝছি, শুধু একটা বিষয় আমি বুঝি নাই, এটা হলো আমার গ্রামার। আমি বললাম স্যার উপমান কর্মধারয়, উপমিত কর্মধারয় আর উপপদ তৎপুরুষ, স্যার এই তিনটা আমার মধ্যে খুব টেস্ট লাগে। তখন আমার মনে আছে ক্লাসের মধ্যে স্যার বলছিল যে দেখো আমার আজও অবধি এই কথাটা মনে আছে যে তোমার ওই যে নাউন প্লাস নাউন উপমিত, নাউন প্লাস ভার, এখানে ইয়েগুলো মার্কার গুলো চ্যাপ্টার, সেজন্য আমি একটু অভ্যস্ত হইতে পারিনি এখানে। উপমান, সরি, নাউন প্লাস অ্যাডজেক্টিভ, উপমান, আর নাউন প্লাস ভার উপমিত, সরি এটা হলো উপপদ তৎপুরুষ। খেয়াল করে দেখো, অর্থাৎ ওই আমার সমাসের কোনো প্রবলেম ছিল না, শুধু সমস্যা ছিল আমার এই 3 জায়গায়। তো আমার হোমওয়ার্কের এটা যদি আমি হোমওয়ার্ক করে না যেতাম, আমি যদি স্যারকে প্রশ্ন না করতাম, আমার মনে হয় এই ক্লুটা আমি জানতামই না। তাহলে ক্লুটা কি ছিল? নাউন প্লাস নাউন, অর্থাৎ যদি দুইটাই নাউন হয়, যেমন তুমি কি বলো উম পুরুষ সিংহ, দুইটাই নাউন। এরপরে ধরো তুষার শুভ্র, এটা নাউন প্লাস অ্যাডজেক্টিভ। ইভেন স্যার আমার মনে আছে স্যার ক্লাসে বলছিলেন, শরীফ মনে রেখো, এই অ্যাডজেক্টিভ মানে হলো কি বিশেষণ, বিশেষণে ন আছে, উপমানে ন আছে, এই কথাটাও স্যার বলে দিচ্ছিলেন। ধরো
কুসুম কোমল, কুসুম কোমল নাউন প্লাস অ্যাডজেক্টিভ। আচ্ছা, আর হলো নাউন প্লাস ভার্ব, ছেলে ধরে যে ছেলে ধরা, ধামা ধরে যে ধামা ধরা, ছা ছা পোষে যে ছা পোষা। তাহলে এই হলো তাহলে আমি তাহলে আমার সাথে আমি এই এটা দিয়ে কি মেসেজ দিলাম তোমাদেরকে, যে ক্লাসে আমি যাওয়ার আগে যে টপিকটা স্যার পড়াবেন, যেই বিষয় হোক, অবশ্যই আমি পরে যাব। কথা দিচ্ছ কিনা বলো? যারা লাইভে দেখতেছো, এটা তোমার প্রতি এটা নির্দেশ। আমাকে কি কথা শুনতেছো? কমেন্ট রিপ্লাই করো। ওকে, ঠিক আছে জি, ইনশাল্লাহ। প্রমিস, প্রমিস। ইভেন তুমি জুমার নামাজের খুতবা দেওয়ার সময় দেখবা যে এই মাসে হুজুর কি নিয়ে খুতবা দিতে পারে। হুজুর যদি মেরাজ নিয়ে আলোচনা করার সম্ভাবনা থাকে, তুমি মেরাজের টপিকটা দেখে যাবা। যেইখানে যাবে, কোন একটা সভা সেমিনার, যেইখানে যাও, আমরা অবশ্যই টিচার হলে তো এটা আমি অবশ্যই প্রস্তুতি ভালো করে নিয়ে যাব। আর যদি আমি স্টুডেন্ট হই, তাহলে আমি কি করব বলো? যদি তুমি ইনকুইজিটিভ অ্যাটেনশন থাকে। হ্যাঁ, ওকে। আচ্ছা, গেল। এরপরে এবং কোচিং এর মধ্যেও সবসময় খেয়াল রেখো যে তোমার ইয়াটা কি, পরবর্তী ক্লাসটা কি। ডান, ঠিক আছে। এখন হলো এখন চলো আমি তোমাদেরকে কিভাবে হেল্প করতে পারি। ওকে, তো আমাদের প্ল্যানটা হলো, লেখা রাখো যে আমাদের স্টাডি প্ল্যান। স্টাডি প্ল্যান, ওকে, হ্যাঁ। স্টাডি প্ল্যানের মধ্যে লেখা রাখো হচ্ছে, আমি প্রথমে পড়াবো স্টেপ 1 to 10। 1 to 10, এটার নাম হবে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, ওকে। তাহলে টপিকের নাম কি বলো? সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। তাহলে এইখানে, তাহলে আমরা পরবর্তী ক্লাসে শুরু করব। তাহলে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের মূল কথাটা কি, তুমি কাইন্ডলি বাসায় একটু রিভিউ করবা। আজকেই তোমার হোমওয়ার্ক থাকলো। সাথে আমি বলে রাখতেছি, এটা কিন্তু আমার সাথে মেমোরাইজিং এর পার্ট হিসাবে থাকবে নাম্বার জেন্ডার প্লাস, এটা পরীক্ষা নেবো আমি, প্লাস নাম্বার জেন্ডার। লেখা রেখে হইতে আমি, হ্যাঁ, এটার সাথে মেমোরাইজিং নাম্বার জেন্ডার থাকবে। তো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের মূল বিষয়টা কি? সাবজেক্টের ডিমান্ড অনুযায়ী ভার বসানো, খেয়াল করে দেখো, আর নাথিং। পুরো আলোচনাটার মধ্যে আমি এখানে 10টা স্টেপের নিয়মটা পড়াবো। এন্ড দ্বারা যুক্ত হলে কেমন হবে, অন অর বাট দ্বারা যুক্ত হলে কেমন হবে, অ্যাজ ওয়েল এজ, অ্যালং উইথ, টুগেদার উইথ, এগুলো দ্বারা যুক্ত হলে কেমন হবে, এন্ড দ্বারা যুক্ত হয়েছে কিন্তু শুরুতে ইট এভরি নো থাকলে কেমন হবে, দুইটা শব্দ একসাথে এন্ড দ্বারা যুক্ত হয়েছে কিন্তু তারপরে ভাবটা কেমন হবে, তোমার এই ফ্র্যাকশন থাকলে ভাব কেমন হবে। এইভাবে টোটাল বিষয়টাতে দেখবা যে মানে পুরা 12-14টা নিয়ম আছে। তুমি কাইন্ডলি, আমি কিন্তু নিয়ম ক্লাসে কম পড়াবো, আমি জাস্ট বোর্ডে উদাহরণ লিখবো। তুমি উদাহরণ লেখার পরে দেখবা যে 10-এ 10 পাই যাচ্ছে, আলহামদুলিল্লাহ, নাথিং, তোমার আর শেখার কিছু নেই, ইয়ার ওকে, ঠিক আছে। আর যেখানে প্রয়োজন আছে, নোট শিট গুলা গ্রুপে দেবো, তোমার ইয়াতে দেবো, প্রত্যেকটা আমি এই ক্লাস লেকচার গুলা গ্রুপে থাকবে, তুমি এইভাবে আগে প্রস্তুতি নিয়ে রাখবা। ওকে, তাহলে যেমন ধরো বলো, আই এর পরে কি হয়, আই এর পরে ভার্ব কি হয় বলো তো? আই এর পরে, আই এর পরে কি হয়? এম ইজ, এম হয় না, ইজ হয় না, আর হয় বলো? এম হয় না কি ইজ হয়? হ্যাঁ, আই এর পরে এম হয়। হ্যাঁ, আবার যদি বলি, যদি আই এর পরে আই এম স্টুডেন্ট, কোনো সমস্যা নেই। হ্যাঁ, কিন্তু আবার যদি আই আই এর পরে ইজও হয়, যেমন আই ইজ এ লেটার,
এটাই সাবজেক্ট বা অ্যাগ্রিমেন্ট। দেখো যে আমরা তো আই এর পরে, যেমন ধরো তুমি যদি বলো আই এর পরে এম বসাইছো, কিন্তু যদি বলি আই এম স্টুডেন্ট, মানলাম, খেয়াল করে দেখো আই এম স্টুডেন্ট, ওকে গুড, মানলাম আই এম স্টুডেন্ট। আই ইজ আ লেটার, আই ইজ দ্য 9th লেটার অফ ইংলিশ অ্যালফাবেট। আবার যদি বলি ইউ as well as I, তাহলে কি বসাইবা বলো? ইউ as well as I যদি বলি, তাহলে আমরা এই as well as এর আগে যেটা আছে সেটা অনুযায়ী আর বসাইলাম। তাহলে দেখা গেল আই আছে, আই এর পরে কোথাও এম বসাচ্ছি, কোথাও ইজ বসাচ্ছি, কোথাও আর বসাচ্ছি। তাহলে বোঝা গেল সাবজেক্ট কি ডিমান্ড করে, কোন ভার্বটা ডিমান্ড করে, সেটা জানার নামই হলো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। তাহলে আমরা প্রথম 10টা হিসেবে কি বরাবো, আমি কি বুঝাতে পারছি? ডান, ইয়েস অর নো বলো। ইয়েস, ডান, ওকে। তারপরে এরপরে হলো, দাঁড়াও, তো সেই ক্ষেত্রে আবার বললাম এটা হলো তুমি তুমি তোমার মতো করে আগে প্রস্তুতি নিয়ে রেখো। হ্যাঁ, ভিডিও কোয়ালিটিতে কি ক্লাস কি দেখা ঠিকঠাক মতো দেখা যাচ্ছে কিনা, যদি কোনো লাইটিং টাইটিং, আমি তো অনেক দিন পরে বোর্ডে ক্লাস নিচ্ছি, ফলে আমি আশা করব পরবর্তীতে ইমপ্রুভ করার ইনশাল্লাহ। ওকে, 2 নম্বর টপিকের নাম একটু সাউন্ডের ব্যাপারে একটু কথা বলো। সাউন্ড এভরিথিং ওকে কিনা? ওকে, হ্যাঁ। দ্বিতীয়ত স্টেপ লেখা রাখো, 2 নম্বরে হলো স্টেপ কত, 10 থেকে 11 থেকে 14, 11 থেকে 14 হলো ডিটারমিনার, ডিটারমিনার এন্ড আর্টিকেল, শুধু ডিটারমিনার, ডিটারমিনার পড়বো, নট আর্টিকেল। এখানে ডিটারমিনার, ডিটারমিনার মানে কি? ডিটারমিনার হলো তোমার তোমার অ্যাডজেক্টিভেরই একটা অংশ। অ্যাডজেক্টিভ কাকে বলে? কোন নাউন বা প্রনাউনকে যদি আমরা কোয়ালিফাই করি, নাউন বা প্রনাউনকে, প্রনাউনের দোষ, গুণ, অবস্থা, পরিমাপ, সংখ্যা, মালিকানা। তো মূলত অ্যাডজেক্টিভ 2 ধরনের, অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি, অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি। অ্যাডজেক্টিভ তুমি একবার থিঙ্ক ইজ, একবার পুরো ডিটারমিনার দেখে মানে গভীর চিন্তা করার দরকার নেই এখানে। ডিটারমিনার মানে অ্যাডজেক্টিভ 2 ধরনের, অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি, অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি। অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি যেমন ধরো গুড, ব্যাড, নাইস, এক্সেলেন্ট, এগুলো কোয়ালিটি। আর কোয়ান্টিটিতে কি ব্যবহার করছো? 1, 2, 3, এ, এন, ইচ, এভরি, সেভারেল, সাম, এনি, নো, মোর, মোস্ট, হাফ, ইনাফ, এরকম বলো না, যেটা দ্বারা আমরা পরিমাণ নির্ধারণ করি। তো অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি গুলোকেই আধুনিক ব্যাকরণে ডিটারমিনার বলা, এই আর কিছু না। তাহলে দেখো অ্যাডজেক্টিভ, তাহলে এই অ্যাডজেক্টিভ অফ ডিটারমিনার গুলো 3 ধরনের হইতে পারে। আমরা 3 ধরনের ডিটারমিনার, কতগুলো ডিটারমিনার নাউন কাউন্টেবলের পূর্বে বসে, আর কতগুলো আনকাউন্টেবলের পূর্বে বসে, আর কতগুলো কাউন্টেবল এবং আনকাউন্টেবল উভয় নাউনের পূর্বে বসে। যেমন ধরো আমি যদি বলি কিছু বই, কিছু বই, তাহলে ইংলিশে কি বলতে পারি আমরা? এ ফিউ বুকস। হ্যাঁ, আবার যদি বলি কিছু অল্প পানি, তাহলে এ লিটল ওয়াটার। তাহলে কাউন্টেবল আমরা ব্যবহার করলাম এ ফিউ, যেগুলো গণনা করা যায়, আর পানি যেহেতু গণনা করা যায় না সেখানে আমরা ব্যবহার করলাম এ লিটল। আর 2টাকে বাদ দিয়ে তুমি ব্যবহার করতে পারো সাম, সাম বুকস, সাম ওয়াটার। তাহলে বোঝা গেল ডিটারমিনার গুলোকে আমরা 3 ভাগে ভাগ করে পড়বো: কাউন্টেবল ডিটারমিনার, আনকাউন্টেবল ডিটারমিনার, কাউন্টেবল এন্ড আনকাউন্টেবল ডিটারমিনার। ওকে, এই হলো বিষয়। ডান। আমরা 10 থেকে 14 পর্যন্ত, 11 থেকে 14 পর্যন্ত ক্লিয়ার কিনা বলো? ওকে, হ্যাঁ। তারপরে 3 নম্বর টপিকের নাম হবে, 3 নম্বরে হলো
নম্বর টপিকের নাম লিখো নাউন ইন ডিটেইল। স্টেপ হলো আহ 15 থেকে 21, সরি 24 না 23, এটা হলো নাউন ইন ডিটেইল। ডিটেইল কথা বুঝো, আমরা কোন পরিকল্পনায় আগাচ্ছি। নাউন ইন ডিটেইলের মধ্যে কি আছে, ধরো নাউন, আমরা নাউনটাকে আবার তাহলে আমার মূল সূক্ষ্ম উদ্দেশ্যটা হলো আমি আগে পার্টস স্পিচ শেষ করবো। শোনো, আমি নাউন প্রনাউন অ্যাডজেক্টিভ ভার্ব অ্যাডভার্ব পার্টস স্পিচ শেষ করবো, দেন সেন্টেন্স অ্যানালাইসিস করবো। ইংলিশ গ্রামারের দুইটা দুইটা অংশ আর কি, তুমি দুইটা ভাগে ভাগ করে নাও। পার্টস স্পিচ অ্যানালাইসিস করো, প্রত্যেকটা পার্টস স্পিচ আইডেন্টিফাই করতে পারছি, নাউন অ্যাডজেক্টিভ ভার্ব অ্যাডভার্ব প্রিপোজিশন, এই প্রত্যেকটা সম্পর্কে আমার স্পষ্ট ধারণা আছে। আর হলো কি আমি সেন্টেন্স অ্যানালাইসিস করতে পারি। তাহলে পার্টস স্পিচ আর সেন্টেন্স ছাড়া গ্রামারে কি আদৌ কিছু আছে কিনা আমার জানার মতো নেই। যা কিছু করো সব পার্টস স্পিচের মধ্যেই আছে, কারেকশন বলো, ইচ এন্ড এভরিথিং। শব্দ নিয়ে আমরা প্রথমে অ্যানালাইসিস করবো, দেন বাক্য নিয়ে অ্যানালাইসিস করবো, দ্যাটস এনাফ। তাহলে আমি শব্দ নিয়ে অ্যানালাইসিসের প্রথম অংশে আমরা নিয়ে আসবো নাউন। নাউনের মধ্যে ধরো কাউন্টেবল নাউন, আনকাউন্টেবল নাউন, এরপরে তোমার কি যে প্রপার, কমন, কালেকটিভ, ম্যাটেরিয়াল, অ্যাবস্ট্রাক্ট নাউন গুলা যে আছে। তারপরে নাউন কিভাবে আমরা আইডেন্টিফাই করতে পারি, নাউন চেনার উপায়টা। তারপরে কিছু নাউন বাক্যে ভার্ব হিসেবে ব্যবহৃত হয়, ডিনোমিনাল ভার্ব। এই বছর পরীক্ষা আছে না, এই যে দুইটা অপশনে ছিল, দুইটা সঠিক অপশন ছিল আর কি। ডিনোমিনাল ভার্ব কিভাবে, নাউন কিভাবে, নাউন কখন ভার্ব হয়, কোন কোন নাউন ভার্ব হয়। এরপরে বিশেষত নাউনের অবস্থান আমরা খুব ভালো করে জানবো, নাউন কোথায় বসে। হ্যাঁ, যেমন ধরো আমরা এই 23 নম্বর স্টেপে গিয়ে পড়বো নাউন কোথায় বসে, সাবজেক্টিভ স্থলে, অবজেক্টিভ স্থলে, প্রিপজিশনের পরে, আর্টিকেলের পরে, ডিটারমিনার পরে। যেই জায়গায় নাউন বসে, মনে রাখবা যেই জায়গায় নাউন বসে ঠিক সেই জায়গায়, হ্যাঁ এইখানে এই যে জায়গায় নাউন বসে ঠিক সেই জায়গায় কি বসে বলো, নাউন ফ্রেজ বসে। নাউন ফ্রেজ যেই জায়গায় নাউন বসে ঠিক সেই জায়গায় নাউন ক্লজ বসে। তাহলে নাউন ফ্রেজ এবং নাউন ক্লজ, ওকে হ্যাঁ, আমি এখানে একটু আলো বাড়ানোর চেষ্টা করবো। ওকে, তাহলে নাউন ফ্রেজ আর হলো কি বলো, নাউন ক্লজ, এই দুইটা বিষয়। হ্যাঁ, নাউন ফ্রেজ আর নাউন ক্লজ। ওকে, তো আমরা পরে কত নম্বর স্টেপ বলো, তারপরে হলো তাহলে আমরা এই আমাদের নাউনটা ক্লিয়ার করবো ইনশাল্লাহ। ঠিক আছে, আলো কি একটু ঠিক আছে কিনা, আবার আলোটা বেশি মনে হচ্ছে কিনা? ওকে, এরপরে 3 নম্বর টপিকের নাম লিখো, সরি 4, 4 নম্বরে পড়ব প্রনাউন। হ্যাঁ, ওকে, আগে ভালো ছিল, কি বলে? ধরো একটু কমাই দিতে হবে। ওকে, তারপরে প্রনাউন নিয়ে তোমার লেখা রাখো 24 থেকে 40। আচ্ছা, এখানে যে নাউন আছে, নাউনের সাথে একই সাথে আমরা আর্টিকেলটাও কমপ্লিট করে নেব। ARTICL, আর্টিকেলকে আলাদা পড়বো না, কারণ আর্টিকেল কোথায় থাকে বলো? আর্টিকেল কোথায় থাকে? আর্টিকেল কিসের পূর্বে বসে বলো? আর্টিকেল কোথায় বসে? কমেন্ট বক্সে লিখো, আর্টিকেল কোথায় বসে? আর্টিকেল কোথায় বসে? স্টেপ 11 থেকে 14 পর্যন্ত, মানে আমরা এই চারটা স্টেপে, মানে চারটা ধাপে, চারটা নোট বলতে পারি, স্টেপ মানে নোট আর কি আমার কাছে। চারটা নোটে আমরা ডিটারমিনাল গুলা শেষ করব।
এরপরে আমরা 15 থেকে 23 পর্যন্ত নাউন ক্লিয়ার করব। আর নাউনের সাথে আমরা আর্টিকেল নিয়ে আসবো, কারণ আমরা আর্টিকেল আলাদাভাবে করতে চাই না। নাউন যখন পড়ি তখন আমরা অটোমেটিক্যালি আর্টিকেল পেয়ে যাবো। কখনোই নাউন না পড়িয়ে কাউকে আর্টিকেল পড়ানো উচিত না, কারণ আর্টিকেল পড়াইতে গেলে তুমি দেখবা যে কোথায় বসে আর্টিকেল। ধরো প্রপার নাউনের পূর্বে বসে, কমন নাউনের পূর্বে বসে, প্রপার নাউনের পূর্বে বসে কি বসে না, বুঝছো কিনা? তো এখন কিছু প্রপার নাউনের পূর্বে বসে, নির্দিষ্ট প্রপার নাউন, আবার সাধারণত কখন প্রপার নাউনের পূর্বে বসে না। যদি ঢাকা, বাংলাদেশ, করিম বলি, প্রপার নাউনের পূর্বে আর্টিকেল বসবে না। আবার যদি বলি দা হিমালয়, হ্যাঁ, তোমার কি বলো, দা প্রথম আলো, দা ডেইলি স্টার, তাহলে নির্দিষ্ট কিছু প্রপার নাউনের পূর্বে আর্টিকেল বসছে। আবার কি, খেয়াল করে দেখো, তোমার ধরো ইউ আর এ নজরুল আইসি, এই নজরুলের পূর্বে এ বসাইছো, সেটাও কমন নাউন হয়ে গেল। তাহলে কথা হলো কোন কোন নাউনের পূর্বে আর্টিকেল বসে, কোন নাউনের পূর্বে বসে না। তো আমার আর্টিকেল আগে পড়বো নাকি আগে নাউন পড়বো? কেউ যদি নাউনটা ভালো করে পড়ে, নাউন অধ্যায় যদি ভালো করে পড়ে, কোন নাউনের পূর্বে আর্টিকেল বসবে, কোনটার পূর্বে বসবে না, বুঝছো কিনা? গরু ঘাস খেয়ে বেঁচে থাকে, তো কাউ লিভস অন গ্রাস বললে হবে কিনা? আবার আমি ছাত্র, আই এম স্টুডেন্ট বললে হবে কিনা? না, হবে না, কারণ কমন নাউন, স্টুডেন্ট কমন নাউন, এই জন্য আই এম আই স্টুডেন্ট দিতে হবে। গরু কমন নাউন, সেই জন্য কাউ বলা যাবে না, কাউ, এ কাউ, দি কাউ অথবা কাউ, এরকম কিছু বলতে হবে। তাহলে কোন নাউনের পূর্বে আর্টিকেল বসে, কোনটার পূর্বে বসে না, এটা যদি আমরা ভালো করে জানি, তাহলে আমাদের আর্টিকেল অধ্যায় এখানে ক্লিয়ার। তাহলে আমরা নাউন আর্টিকেল একসাথে মিলিয়ে পড়বো। তারপরে আমরা প্রনাউন অধ্যায়টা ক্লিয়ার করবো। প্রনাউনের মধ্যে তোমার এই যে ধরো প্রনাউনের সাবজেক্টিভ ফর্ম, 5টা ফর্ম যে আছে, সাবজেক্টিভ ফর্ম, অবজেক্টিভ ফর্ম, হ্যাঁ, আই কোথায়, আই উই ইউ হি সি ইট ওয়ান দে, এগুলা বসে। কোথায় অবজেক্টিভ ফর্ম, মি আস, হ্যাঁ, পরে দেম হিম, এগুলা কোথায় বসে। কোথায় পজিটিভ অ্যাডজেক্টিভ ফর্ম, মাই আওয়ার ইউর হিজ হার ইটস ওয়ান্স দেয়ার বসে। কোথায় পজিটিভ প্রনাউন, মাইন বসে কোথায়, আওয়ার্স ইউরস এগুলো কোথায় বসে। রিফ্লেক্সিভ প্রনাউন, মাই সেলফ, ইউর সেলফ, হার সেলফ, হিম সেলফ, এগুলো কোথায় বসে। তাহলে প্রনাউনের স্পেসিফিক যে ব্যবহারগুলো দেখাবো। আর হলো তোমার এছাড়াও যে তোমার ডেমনস্ট্রেটিভ প্রনাউন, ডিস্ট্রিবিউটিভ প্রনাউন, রেসিপ্রোকাল প্রনাউন, বিসিএস পরীক্ষা আসছে, হোয়াট ইজ দ্যাট, এখানে দ্যাট কোন পার্ট টু স্পিচ, দ্যাট কোন ধরনের প্রনাউন। তো এই প্রনাউন অধ্যায়টা নিয়ে আমরা ওকে 40 পর্যন্ত অ্যানালাইসিস করব। ওকে, আর আমি মেমোরাইজিংটা আমি ক্লাসের আগে, মানে প্রত্যেকটা টপিক শেষ হওয়ার পরে যখন পরীক্ষা নেব তখন বলে দেবো। 5 নম্বরে হলো আমি একটা অধ্যায় নিয়ে আসবো, এটার নাম হলো, অধ্যায়টা হলো একটু, এটা ভিন্ন একটা অধ্যায় নিয়ে আসবো, কারণ এটা পড়লে আমাদের ক্লিয়ার হবে অনেক। 5, সেটা হলো বেসিক স্ট্রাকচার। বেসিক স্ট্রাকচার, বেসিক স্ট্রাকচার মানে হলো তোমার, বেসিক স্ট্রাকচার বলতে আমরা কি বুঝি, খেয়াল করে দেখো। বেসিক স্ট্রাকচার বলতে আমরা বুঝি, আমাদের যদি কারোর জিজ্ঞাসা করো যে প্রথমে সাবজেক্ট আছে, খেয়াল করে দেখো, প্রথমে সাবজেক্ট, সাবজেক্ট, তারপরে ভার, সাবজেক্ট প্লাস ভার, তারপরে কি, দেখবা যে সাবজেক্ট ভার, তারপরে আমাদের দেশের যে কমন টেন্ডেন্সি, সেটা হলো অবজেক্ট বলা, এই অবজেক্ট বলে ফেলা। এই বিপজ্জনক ধারণা ইংলিশ গ্রামারের অবস্থানকে দুর্বল করেছে, যে সাবজেক্টের পরে ভার, ভার্বের পরে যা আছে সেটাকে আমরা অবজেক্ট বলতে অভ্যস্ত। তো এই অংশটা খুব গুরুত্বপূর্ণ। আমরা এখানে এলো স্টেপ 5-এ আমরা এটার মধ্যে নিয়ে আসবো। লেখা রেখো, এখানে হবে 5 নম্বর স্টেজে আমরা পড়বো। এখানে স্টেপ পড়বো কত তোমার, 41 থেকে 45, বেসিক স্ট্রাকচার। তখন এটা আমি যদি বলো, তোমরা যারা পূর্ববর্তী ক্লাস করছো, এই ক্লাসটা করার মধ্যেই দেখবে যে তোমার একটা বড় আমূল পরিবর্তন আসবে ধ্যান ধারণে। কারণ তুমি যদি এটাই বুঝো যে ইংলিশের প্রথমে সাবজেক্ট আছে, তারপরে ভার্ব আছে, তারপরে কি আছে, তারপরে হয়তো অবজেক্ট আছে, নাহলে অ্যাডভার্বিয়াল আছে, নাহলে কমপ্লিমেন্ট আছে, আমরা 3টে বিষয় অ্যানালাইসিস করে ফেলবো। তাহলে অবজেক্টটা কি, অ্যাডভার্বিয়ালটা কি, কমপ্লিমেন্টটা কি, এটা যদি পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করি, আমার বিশ্বাস যে একটা মানে সেন্টেন্স বিশ্লেষণ করার মতো একটা বড় সক্ষমতা তোমার তৈরি হবে। ওকে, তারপরে আসো 5, 5 এর পরে হলো
6 নম্বরে আমরা পড়বো তোমার আলাদা করে পড়বো, নাউন প্রোনাউন পড়া হয়েছে, এখন অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব পড়বো। ধরো এটা হলো স্টেপ 46 থেকে 51, 51 বা 54। শিশির আমার একটু হেল্প করো তো, এটা কি 51 না 54? ওকে, তো এখানে আমরা কি করব, ধরো অ্যাডজেক্টিভ, তাহলে বাক্যে শুধু অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব খুব খেয়াল করে দেখো যে এটাতে এই অধ্যায়টাতে লেখা রাখা শিরোনাম অ্যাডজেক্টিভ এন্ড অ্যাডভার্ব ইন ডিটেইল। শেষের কাইন্ডলি আমার একটু বলো যে এটা 46 থেকে কত পর্যন্ত ছিল? অ্যাডজেক্টিভ এন্ড অ্যাডভার্ব 46, 45 না 46 পর্যন্ত, 46 থেকে 46 অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব ডিগ্রি। আচ্ছা তিনটা আছে, অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব ডিগ্রি, ঠিক আছে, অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব ডিগ্রি। থ্যাংক ইউ। হ্যাঁ, 46 থেকে 56 এই 10টা স্টেপে মনে রেখো যে অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব এবং ডিগ্রি। এখানে তুমি আমরা কি করবো, প্রথমে আমি দেখাবো যে প্রথমে একটা স্টেপের নাম থাকবে বাংলা পদ এবং ইংলিশ পার্টসিস্টিকের পার্থক্য। পূর্ববর্তী গ্রামার গুলো যদি আমরা অনুসরণ করি, বাংলায় আমরা পদ পদ পাই 5 প্রকার, আর ইংলিশে হলো 8 প্রকার। এই 5 প্রকার এবং 8 প্রকারের মধ্যে যদি তুমি সমন্বয় করো, যেমন ধরো নাউন বিশেষ্য মানলাম, প্রনাউন হইলো কি বলো, প্রনাউন কি বলো, সর্বনাম। এখন বলো বিশেষণ ইংলিশ কি, কমেন্ট বক্সে লিখো তো বিশেষণ ইংলিশটা কি, বিশেষণ কমেন্ট বক্সে লিখো। হ্যাঁ দেখো, দেখছো কিনা? হ্যাঁ, বিশেষণ অর্থ আমরা অ্যাডজেক্টিভ, মানে আমরা বিশেষণ ইংলিশে অ্যাডজেক্টিভ বলি, যদিও তোমাদের কথা নতুন গ্রামার বই যারা ফলো করতেছো তারা মানবা। তাহলে আমার বলো বিশেষণ যদি অ্যাডজেক্টিভ হয় তাহলে অ্যাডভার্বের বাংলা অর্থ কি, অ্যাডভার্বের বাংলা অর্থ কি, অ্যাডভার্বের বাংলা অর্থ কি? আচ্ছা, তো সেইখানে আমি এই ক্লাসটাতে বুঝাবো যে এই বাংলা, তুমি কি বাংলা ব্যাকরণ, বাংলা ব্যাকরণটা তোমরা মনে রেখো যে আমি যে বিসিএস এর প্রার্থীদেরকে ইংলিশ গ্রামার পড়াচ্ছি, ঠিক আছে, সেক্ষেত্রে আমি ইংলিশ গ্রামার পড়ানোর সময় বিশেষভাবে তদারক করবো বাংলা ব্যাকরণ। তুমি যদি মাতৃভাষায় কোন একটা বিষয় ভালোভাবে বুঝো, আমার বিশ্বাস যে ইংলিশের, কারণ ইংলিশ গ্রামারের সাথে বাংলা গ্রামারের একটা আধ্যাত্মিক যোগসূত্র আছে। তোমার এই যে এই গ্রামার অফ বেঙ্গালি ল্যাঙ্গুয়েজ, হ্যাঁ, এরপরে তোমার এই গ্রামার অফ বেঙ্গালি ল্যাঙ্গুয়েজ, নাথানিয়াল ব্রাসি হেড, তারপরে উইলিয়াম কেরি, ওনারা তো বাংলা ইংলিশ গ্রামারের অন্যতম প্রবর্তক বাংলা ব্যাকরণের। তাহলে ওই কথাটাই আমি ক্লাসে বুঝাবো যে বিশেষণ শব্দকে আমরা এককভাবে অ্যাডজেক্টিভ বলা উচিত না। বিশেষণ মানে হলো, এবং তুমি তোমাদের কাছে যদি সৌমিত্র শেখর স্যারের বইটা থাকে এখনই দেখো না বিশেষণ কাকে বলে। তো তাহলে বাক্যস্থিত সকল পদের যে দুর্গুণ বর্ণনা করে, তো সকল পদ হলেও তো নাউন প্রনাউনকে করছে না। বিশেষণ দুই ধরনের, আমি সুন্দর করে লিখে দেবো এটা। একটা হলো নাম বিশেষণ, হ্যাঁ থ্যাংক ইউ সো মাচ। একটা হলো নাম বিশেষণ, এটা হলো অ্যাডজেক্টিভ। একটা হলো ভাব বিশেষণ, এটা হলো অ্যাডভার্ব। তাহলে নাম বিশেষণ এবং ভাব বিশেষণ এই দুইটাকে আমরা, তুমি বাংলায় ভালো করে বুঝলো যে বিশেষণ এটা আমরা ভালো করে বুঝছি কিনা। তো আমি এগুলোর সাথে হোমওয়ার্ক দেবো যে ইংলিশ যখন আমরা অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব করবো, সাথে আমি বাংলায় পদ প্রকরণের উপরে, এই ধরো আমরা বললাম যে এই ধরো বাংলায় আমরা অব্যয় বললাম, অব্যয়টা ইংলিশে কি হচ্ছে, অব্যয় তুমি বাংলায় বোঝো, অব্যয় বাংলায় 4 ধরনের হয়। কি? পদান্বয়ী, এরপরে কি বলো সমুচ্চয়ী, অনন্বয়ী, অনুকার। তাহলে অনুকারের কোনো ইংলিশ হুবহু নাই। তাহলে পদান্বয়ীটা হচ্ছে প্রিপজিশন, সমুচ্চয়ী যেটা সেটা কনজাংশন, এটা সংযোজক, বিয়োজক বা সংকোচক যে কোনোটা হতে পারে। আর একটা হলো অনন্যই, ইন্টারজেকশন। দ্যাটস ওকে। তাহলে এগুলো আমি ইনশাআল্লাহ তাহলে আমরা এই স্টেপ গুলোতে। আর একটা মজার বিষয় হলো অ্যাডজেক্টিভ পড়ার সময় মনে রাখতে হবে, অ্যাডজেক্টিভ যদি আমরা বুঝি তাহলে আমরা ওই যে নাউন পড়ার সময় আমরা নাউন ফ্রেজ করছিলাম, তাহলে অ্যাডজেক্টিভ পড়ার সময় আমরা অ্যাডজেক্টিভ ফ্রেজ পড়বো, PHRASE ফ্রেজ পড়বো। তার আমার টাইম দেখতে হবে। আচ্ছা, ফ্রেজ আর অ্যাডজেক্টিভ পড়ার সময় অ্যাডজেক্টিভ ফ্রেজ, অ্যাডজেক্টিভ পড়ার সময় অ্যাডজেক্টিভ ক্লজ, অ্যাডভার্ব পড়ার সময় অ্যাডভার্বিয়াল ফ্রেজ, অ্যাডভার্ব পড়ার সময় অ্যাডভার্বিয়াল ক্লজ পড়ে ফেলবে, তাহলে দেখবো যে হালকা হয়ে যাচ্ছে। তাহলে আমার কথা শোনো,
তো স্টেপ 23 পর্যন্ত, 23 নম্বর স্টেপে আমি যখন নাউন পড়াবো তখন তোমার আমি পূর্ণাঙ্গ ধারণা দেওয়ার চেষ্টা করব যে নাউন যেখানে বসে ঠিক সেখানে নাউন ফ্রেজ, নাউন ক্লজ বসে। অ্যাডজেক্টিভ পড়ানোর সময় এই কথাটাও আমি ক্লিয়ার করবো, আলাদা করব না। অ্যাডজেক্টিভ, যে অ্যাডজেক্টিভের যা কাজ নাউন বা প্রনাউনকে কোয়ালিফাই করে, তাহলে কোনো একটা শব্দ দিয়ে যদি তুমি কোয়ালিফাই করো এটার নাম অ্যাডজেক্টিভ, একাধিক শব্দ দিয়ে যদি কোয়ালিফাই করো এটার নাম অ্যাডজেক্টিভ ফ্রেজ, এবং কোন নাউন বা প্রনাউনকে যদি আমরা কোনো একটা বাক্য দিয়ে কোয়ালিফাই করি, আই স আ বার্ড হুইচ ওয়াজ ফ্লাইং, বুঝছো কিনা? হ্যাঁ, দেখো এই জাস্ট এতটুকুই আমি আমার ক্লাসটাতে এখানে এতটুকুই হেল্প করবো তোমাদেরকে, যে আমরা বিচ্ছিন্ন ভাবে না পড়ি, যে এক জায়গায় এক এলাকায় পড়লাম অ্যাডজেক্টিভ, এক এলাকায় পড়লাম অ্যাডভার্ব, আরেক এলাকায় অ্যাডজেক্টিভ ফ্রেজ, আরেক এলাকায় অ্যাডভার্বিয়াল ক্লজ। এই যখন এই উম, আহ, এই এলোমেলো করে পড়বো তখনই কিন্তু গ্রামারটা কঠিন হবে। আর তুমি দেখো, তুমি তো বললা যে অ্যাডজেক্টিভের কাজ হলো নাউন বা প্রনাউনকে কি করা, নাউন বা প্রনাউনকে কোয়ালিফাই করা। ওকে, যদি বলি আমি, এই দেখো, আই স আ নাইস বার্ড, নাইস বার্ড। ওকে, খেয়াল করো, আই স আই স আ ফ্লাইং বার্ড, FLY, ফ্লাইং বার্ড। আই স আ, ধরো আমি বললাম কি, 1 month old bird, বা টু, টু দিলাম, ধরো টু, টু দিলাম একটা কারণে, টু, টু এখানে কিন্তু মান্থ হবে না। ওকে, আবার ধরো আই স আ বার্ড হুইচ ওয়াজ ফ্লাইং। খেয়াল করে দেখো, তো এই উদাহরণগুলো যদি আমরা একটু অ্যানালাইসিস করি, খেয়াল করো, তো আমি ক্লাসে শুধু এতটুকুই বললাম যে অ্যাডজেক্টিভের কাজ হলো নাউন বা প্রনাউনকে কোয়ালিফাই করা, ওটাকে দোষ গুণ অবস্থা পরিমাপ বর্ণনা করা। ঠিক আছে, ওকে। এখন দেখো, আই স আ নাইস বার্ড, এই বার্ডের পূর্বে নাইস, বার্ডের পূর্বে ফ্লাইং, বার্ডকে কোয়ালিফাই করতেছে, বার্ডের পূর্বে 2 month old, 2 months হবে না কেন? আমরা জানি, এটাও করবো 51 নম্বর স্টেপে করবা, যে নাউন বা প্রনাউনের পূর্বে হাইফেন যুক্ত, হাইফেন অ্যাডজেক্টিভ বা অ্যাডজেক্টিভ ফ্রেজ সাধারণত প্লুরাল হয় না, তাহলে হাইফেন যুক্ত অ্যাডজেক্টিভ সাথে পেলে 2 month বার্ড হবে না, 2 months। আবার ধরো আই স এ বার্ড হুইচ ওয়াজ ফ্লাইং, এই বার্ডের দ্বারা বার্ড সম্পর্কে বলছি, হুইচ ওয়াজ ফ্লাইং, তাহলে এখানে একটা শব্দ আছে, আই স এ নাইস বার্ড। খেয়াল করো, আই স আ নাইস বার্ড, আই স এ নাইস বার্ড, এখানে নাইস কি? নাইস অ্যাডজেক্টিভ। ফ্লাইং কি? অ্যাডজেক্টিভ। অপশনে অ্যাডজেক্টিভ না থাকলে কি বলবো? প্রেজেন্ট পার্টিসিপল। অ্যাডজেক্টিভ, অপশনে অ্যাডজেক্টিভ না থাকলে প্রেজেন্ট পার্টিসিপল। আবার ধরো এখানে আমরা এটা অ্যাডজেক্টিভ ফ্রেজ বলতে পারি, যেহেতু একাধিক শব্দ আছে, যেখানে সাবজেক্ট সাইন ভার্ব নাই, একাধিক শব্দ আছে, এমন এগুলাকে আমরা অ্যাডজেক্টিভ ফ্রেজ বলি, অ্যাডজেক্টিভ ফ্রেজ বলবো। আবার যেহেতু হুইচ ওয়াজ ফ্লাইং এই বার্ডকে কোয়ালিফাই করেছে নাউনকে, তাহলে আমরা অ্যাডজেক্টিভ ক্লজ বললাম, অ্যাডজেক্টিভ ক্লজ। ওকে, তাহলে আমাদের কাজ হলো ওই অ্যাডজেক্টিভ যদি জানি তাহলে অ্যাডজেক্টিভ ফ্রেজ, অ্যাডজেক্টিভ ক্লজ, প্রেজেন্ট পার্টিসিপল এগুলো জানা সহজ। যদি আমি অ্যাডভার্বকে শনাক্ত করতে পারি, অ্যাডভার্ব, তাহলে অ্যাডভার্ব, অ্যাডভার্বিয়াল ফ্রেজ, অ্যাডভার্বিয়াল ক্লজ জানা আমার পক্ষে সম্ভব। ক্লিয়ার? এতটুকু পর্যন্ত বুঝছো কিনা? আমরা কত নম্বর স্টেপ পর্যন্ত আসছি বলো? 56। আচ্ছা, তারপরে হলো আচ্ছা, স্টেপ 56 এর পরে 56, হ্যাঁ, এবার হলো স্টেপ 57 থেকে কত পর্যন্ত ছিল? 58 থেকে কত? হ্যাঁ, 56 এ তুলে কি ছিল? 57 বা 8 থেকে কত?
একটু বলো তো আরেকবার। 76 নাকি? কেউ যদি থাকো একটু হেল্প করো তো। এর আগে তোমরা কি বলছিলা, কি কমেন্ট লিখছিলাম আমি, হারাই গেছে আমার কাছ থেকে। ওকে, দাঁড়াও। শেষে তুমি ওই যে হ্যান্ড রাইজ করো, তাহলে তোমার খুঁজে পাইতে আমার সুবিধা হবে। ওকে, এই অধ্যায়ে আমরা পড়বো, লেখা রাখো, এটা টপিকটার নাম হলো ভার্ব ইন ডিটেইল। ভার্ব ইন ডিটেইল। হ্যাঁ, ও হ্যাঁ হ্যাঁ, সরি আমি বলছি 57 একটা অধ্যায় আছে, সেম ওয়ার্ড ইউজড এস ডিফারেন্ট, সেম 57 একটাই আছে, সেম ওয়ার্ড ইউজড as different parts of speech. Parts of speech. একই শব্দ বিভিন্ন পার্টস অফ স্পিচ কিভাবে হয়, বুঝছো কিনা? যেমন ধরো, দা অ্যাবভ, এ বি ইউ বি, অ্যাবভ সেন্টেন্স ইজ কারেক্ট। এখানে অ্যাবভ কি? আর আওয়ার ব্লেসিং, blessings come from above, এখানে above কি? তাহলে ওই এরকম ধরনের এটাই, যে ধরো দা above সেন্টেন্স ইজ কারেক্ট, এখানে ডিটারমিনার, এই দি হলো ডিটারমিনার, দি দ্বারা কাকে বোঝানো হয়েছে বলো? দি দ্বারা কাকে বোঝানো হয়েছে? সেন্টেন্স নাউনকে বোঝানো হয়েছে। তাহলে ডিটারমিনার, এটা হলো নাউন, ডিটারমিনার নাউনের মাঝখানে অ্যাবভ হলো অ্যাডজেক্টিভ। দ্যাটস ওকে। আবার ধরো এখানে আওয়ার ব্লেসিংস কাম ফ্রম, ফ্রম হলো প্রিপজিশন, প্রিপজিশনের পরে অ্যাবভ শব্দটা হলো নাউন। এই, তাহলে এই একটা অধ্যায়ে আমরা কিছুটা অ্যানালাইসিস করার চেষ্টা করবো, যদিও গত ব্যাচে আমি সময় পাইনি, এটা স্কিপ করে গেছিলাম। সেম ওয়ার্ড ইউজড এজ ডিফারেন্ট পার্টস অফ স্পিচ, একই শব্দ বিভিন্ন ভিন্ন 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 বাক্য কিভাবে ভিন্ন ভিন্ন পার্টস অফ স্পিচ হচ্ছে। ওকে, তারপরে আবার আসো, এটা হলো ইয়া 50। শেষে তুমি একটু হ্যান্ড রেজ করে রাখো, তাহলে আমি তোমার ইয়ে করতে সুবিধা হবে। কত? 50 স্টেপ হলো 50 কত? এবার 7 নম্বর না 8 নম্বর? 58 থেকে 70, 58 থেকে 76, তাই না? থ্যাংক ইউ, থ্যাংক ইউ নুরজাহান স্যার। হ্যাঁ, 76, এটা হলো ভার্ব ইন ডিটেইল। আমার মনে হয় এখানে আমি খুব সময় এবং যত্ন নিয়ে পড়াইছি, তোমরা আগের ব্যাচে যারা আছো। মানে ভার্বের উপরে তুমি বলবা যে যত ধরনের ভার্ব আছে, এই টপিকটারে আমি লিখছিলাম যে পোস্টমর্টেম অফ ভার্ব। পোস্টমর্টেম অফ ভার্ব মানে হলো তোমার যত ধরনের ভার্ব আছে, তোমার তোমার কি বলো, যত ধরনের ভার্ব কি কি আছে বলো? ফাইনাইট ভার্ব, নন ফাইনাইট ভার্ব, তাই না? ফাইনাইট ভার্ব, নন ফাইনাইট ভার্ব, তারপরে কি বলো? আহ, তোমার ফাইনাইট নন ফাইনাইটের মধ্যে ফাইনাইট হলো ট্রানজিটিভ, ইনট্রানজিটিভ। তারপরে অক্সিলিয়ারি ভার্ব, প্রাইমারি, মোডাল, সেমি মোডাল, পেরিফ্রেস্টিক, অক্সিলিয়ারি। তারপরে তোমার নন ফাইনাইটের মধ্যে হলো ইনফিনিটিভ, জেরান্ড, পার্টিসিপল। ইনফিনিটিভের যে ভাগগুলো আছে, পার্টিসিপলের প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল, পারফেক্ট পার্টিসিপল, জেরান্ড এবং পার্টিসিপল নিয়ে একদম নিখুঁত বিশ্লেষণ। তারপরে এছাড়াও যে তোমার আছে কগনেট ভার্ব, পজিটিভ ভার্ব, ভার্বের সাবজাংটিভ মোড, তাই না? হ্যাঁ হ্যাঁ, 77 থেকে 85। হ্যাঁ, ও আমি ভুল লিখছি, এটা 77 থেকে 85, আমি একটু ভুল লিখছিলাম তোমাদের। তারপরে ভার্বের সাবজাংটিভ ভার্ব, এবার ইনভার্সন অফ ভার্ব, বুঝছো কিনা? সাবজেক্টে পড়বে। এই যেমন ধরো একটা মজার টপিক, যেমন ধরো কি ইয়া এই তোমার এই রেয়ারলি করিম, REARLY, রেয়ারলি করিম ফরগেট, FORGETS, ফরগেটস ইট। বলো তো বাক্যটা কারেক্ট নাকি? ইয়া এই, ও কি, আমি কি উল্টা পাল্টা করছি?
তোমরা বলো, নিজে বলে গেছি তোমরা। এই কত থেকে কত পর্যন্ত ভার পড়াইছি সেটা বলো। ভার কত থেকে কত পর্যন্ত পড়াবো? 58 থেকে 76, সরি। ঠিক আছে, হ্যাঁ। 58 থেকে, ঠিক আছে ঠিক আছে, 58 থেকে 76, ঠিক আছে, ওকে। তাহলে রেয়ারলি করিম ফরগেটস, এটাই ঠিক আছে। তোমরা, আমি সরি। আচ্ছা, রেয়ারলি করিম ফরগেটস, এই বাক্যটা কারেকশন করে লিখো, এখানে কোথায় ভুল আছে, এই বাক্যে কোথায় ভুল আছে। রেয়ারলি করিম ফরগেটস, রেয়ারলি করিম ফরগেটস, এখানে কে কে বলতে পারবো, বলো তো দেখি কমেন্ট বলছে। রেয়ারলি করিম ফরগেটস। তো এইটাই আমরা দেখবো। এই ধরো এইটাই এলো, একটা টপিকের নাম হলো, হ্যাঁ। না না, জান্নাতুল ফেরদৌস, শোনো, এইটা বলবো, কিছু কিছু অ্যাডভার্ব আছে, বুঝছো কিনা। রেয়ারলি, বেয়ারলি, হার্ডলি, স্কার্সলি, সেলডম, নো সোনার, হ্যাঁ। এরপরে নেভার, নেভার এগেইন, নেভার বিফোর, হ্যাঁ। এরকম কিছু অ্যাডভার্ব আছে যদি বাক্যের শুরুতে বসে, বুঝছো, তাহলে সাবজেক্টের পূর্বে, এগুলো যদি বাক্যের শুরুতে বসে, তাহলে সাবজেক্টের পূর্বে একটা অক্সিলারি ভার্ব বসাইতে হয়। তাহলে বাক্যটা হবে রেয়ারলি, আর এ আর ইয়াল, রেয়ারলি, এই আমরা অক্সিলারি ভার্বটা নিয়ে আসবো, ডাজ, বুঝছো কিনা, করিম ফরগেট, রেয়ারলি ডাজ করিম ফরগেট, রেয়ারলি ডাজ করিম ফরগেট, এতে পড়াবো, রেয়ারলি ডাজ করিম ফরগেট, বুঝছো কিনা, রেয়ারলি ডাজ করিম ফরগেট। তাহলে এই ইনভার্সন অফ ভার্ব, তারপরে তোমার এই, হ্যাঁ, এরপরে তোমার এছাড়াও যত ভার্বের প্রকার, নন কন্টিনিউয়াস ভার্ব, ডাইনামিক ভার্ব, মানে ভার্বের যত প্রকার ভেদ আছে, আমরা ইনশাল্লাহ ওই ক্লাসটাতে, ওই স্টেপ গুলাতে আমরা শেষ করব, ঠিক আছে। কিন্তু মনে রেখো যে আমি তোমারে পড়াবো এই কথা ভুললে, এই কথা ভুলে যাও, পড়াবো না, পড়ে আসবা, নিজে নিজে পড়ে আসবা, তারপরে দেখবো যে কোথায় সমস্যা, সেটা আমার সাথে, সেটা আমরা অ্যানালাইসিস করবো। আমি ক্লাসে প্রচুর এক্সাম্পল ব্যবহার করবো, কোনো থিওরি ফিওরিতে নাই, তুমি শুধু বুঝবো যে এক্সাম্পলটা আমি অ্যানালাইসিস করতে পারছি কিনা। তারপরে কত নম্বর স্টেপ, কত, 77 থেকে 77 থেকে 85, হ্যাঁ। পরে হলো স্টেপ, সিরিয়াল নাম্বার ঠিক রেখো, স্টেপ 77 থেকে 85, এটার নাম হলো রিলেটিভ প্রনাউন। রিলেটিভ প্রনাউন, এখানে তোমার ওই যে আমি কি কাজ করছি, ধরো এখানে কোথায় হু বসে, কোথায় হুম বসে, কোথায় হুইচ, কোথায় দ্যাট, দ্যাট এবং হুইচ এর মধ্যে সেপারেট ব্যবহারটা কোথায়, কোথায় বাট বসে, বাট কি সবসময় রিলেটিভ প্রনাউন, বাট কোন কোন পার্টিসিপেন্ট দিতে পারে, বুঝছো কিনা। হ্যাঁ, বাট কখন নাউন হয়, কখন ভার্ব হয়, বাট কখন রিলেটিভ প্রনাউন হয়, বাট কখন কনজাংশন হয়, কখন সাবঅর্ডিনেট কনজাংশন হয়, কখন কোঅর্ডিনেট কনজাংশন হয়, এই আর কি, কখন প্রিপজিশন হয়, এই টোটাল অংশটাতে আমরা মানে রিলেটিভ প্রনাউন। এবং মনে রাখবো যে একটা বিষয়, হুম, হ্যাঁ, দাঁড়াও, আহ, আহ, ও এটা ইন্টারোগেটিভ, একটু পরে শেষে দিয়ে আমার বললো, এই একমাত্র রেয়ারলি ডাজ করি ফরগেটিং, এবং বাক্যের শেষে কিন্তু ফুল স্টপ। আমার মনে আছে এই উদাহরণটা স্যার আমাদেরকে, লতিফ স্যার আমাদেরকে এই উদাহরণটা লিখে দিচ্ছিলেন ক্লাসে, যে রেয়ারলি, এবং আমি 31 জন বিশেষ ভাইবার সময় গ্রামাটিক্যাল একটা প্রশ্ন করার সময় স্যার আমার বলছিলেন যে অ্যাসার্টিভ সেন্টেন্সের স্ট্রাকচার বলো। তখন বলছিলাম, আমি বললাম যে স্যার সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন। তখন স্যার বললো যে সাবজেক্টের পূর্বে অক্সিলারি ভার্ব বসলে বাক্যটা কি হয়, আমি বললাম স্যার ইন্টারোগেটিভ হয়। যেমন ডাজ করি ফরগেটিভ, করি কি সেটা ভুলে, স্যার বলছে, তখন স্যার আমার বললো, হাসিনুর রহমান স্যার, যে সাবজেক্টের পূর্বে অক্সিলারি ভার্ব বসা সত্ত্বেও বাক্যটা অ্যাসার্টিভ, এমন একটা উদাহরণ বলো। তখন আমার স্যারের কথা মনে পড়ছিল, কি স্যার ক্লাস আমাদেরকে উদাহরণটা লাগিয়েছিলেন এটি, রেয়ারলি, রেয়ারলি করি ফরগেটিভ। তাহলে আমি বললাম যে স্যার রেয়ারলি ডাজ করি ফরগেটিভ হবে, সাবজেক্টের পূর্বে অক্সিলারি ভার্ব বসা সত্ত্বেও বাক্যটা ইন্টারগেটিভ। এটাই ইনভার্সন অফ ভার্ব, মনে রাখবে একটা আলাদা অধ্যায় করে। এই ইনভার্সনটা কত নম্বর স্টেপে পড়েছিলাম, শেষের একটু বলে দাও। ইনভার্সন, ভার্বের মধ্যে ইনভার্সন অফ ভার্ব, ইনভার্স, ইনভার্সন অফ ভার্ব, মানে সাবজেক্টের পূর্বে অক্সিলারি ভার্ব, ইনভার্সন অফ ভার্ব, বুঝছো কিনা। এটা ভার্বের অধ্যায়ে আমরা পড়াবো, ওকে। তারপরে আসো,
এরপরে হলো কত নম্বর, এই হলো রিলেটিভ প্রোনাউন। অতএব মনে রেখো যে হ্যাঁ 86 থেকে 87 হলো এই যে স্টেপ 86 and 87 কি প্যারালেলিজম, প্যারালেলিজম আর হলো কি বলো, আর কি ছিল, প্যারালেলিজম আর কি ছিল, প্যারালেলিজম আর কোনটা, রিডান্ডেন্সি। লিখে রাখো প্যারালেলিজম এবং রিডান্ডেন্সি, এই দুইটা হলো আমাদের কত স্টেপ কত থেকে কত। তোমার প্যারালেলিজম হলো তোমার মানে একদম সমান্তরাল, ইনফিনিটিভ দিয়ে শুরু হলে সবগুলো ইনফিনিটিভ হওয়া, জিরান্ড হইলে সবগুলা জিরান্ড হওয়া। যেমন গোয়িং বাই ট্রেন, হ্যাঁ গোয়িং বাই প্লেন ইজ মোর এক্সপেন্সিভ দেন টু গো বাই প্লেন, টু গো বাই ট্রেন, টু গো বাই গোয়িং বাই ট্রেন। তাহলে যেহেতু আমি শুরুতে গোয়িং বাই প্লেন বলছি, তাহলে পরে অবশ্যই আমি জিরান খোঁজ করবো গোয়িং বাই ট্রেন। এটা হলো প্যারালেলিজম। আর রিডান্ডেন্সি দেখবা যে এই যে প্লিজ রিটার্ন ব্যাক, রিটার্ন মানেই তো ফিরে আসে পুনরায়, ওই যে লাভ ম্যারেজের বিয়ের মতো আর কি, বুঝছো কিনা, মানে একই শব্দ ইয়া করা, মানে রিপিট করা, এটা হলো রিডান্ডেন্সি। তাহলে আমরা এই দুইটা স্টেপে প্যারালেলিজম এবং রিডান্ডেন্সি পড়াবো। তারপরে হলো কত নম্বর স্টেপ, এরপরে মনে হয় এইটি স্টেপ হলো 88 থেকে 92, 92 এখানে কি পড়াইছিলাম, সেন্টেন্স তাই না, সেন্টেন্স আর কি ছিল বলো, এটি সেন্টেন্স এন্ড ট্রান্সফরমেশন ছিল নাকি ইয়া ছিল, সেন্টেন্স, সেন্টেন্স ইন ডিটেইল। তো ইতিমধ্যে আমার দেখো যে ইতিমধ্যে তোমাদের পাঠ্য স্পিচ সম্পর্কে অলরেডি তোমার একটা বড় কলিজা বড় হয়ে গেছে তোমরা। হ্যাঁ 88 থেকে 92, তাহলে সেন্টেন্স কোথায় গেছে, সেন্টেন্স কই, সেন্টেন্স কি এটার মধ্যে আছে না, সেন্টেন্স আছে তো এখানে। এই ধরো এখন আমরা পার্টস স্পিচ, হ্যাঁ পার্টস স্পিচ নিয়ে ভালো করে জানলাম শোনো, নাউন প্রোনাউন অ্যাডজেক্টিভ ভার্ব অ্যাডভার্ব প্রিপোজিশন কনজাংশন ইন্টারজেকশন ইনশাআল্লাহ এই ক্লাসে অলরেডি ফিনিশ। তারপরে একদম পুরো ভার্ব কোথায় বসে একদম পুঙ্খানুপুঙ্খভাবে জানলাম। তারপরে এখন আমি পড়বো সেন্টেন্স ইন ডিটেইল। এরপরে তোমার সেন্টেন্স এই ধরো সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড, হ্যাঁ শাওলিউল্লাহ থ্যাংক ইউ স্যার। তাহলে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড এগুলো আমরা একটু দেখবো। তুমি মনে রাখবো যে এগুলো আমি বাংলা ব্যাকরণে বানাবো, সরল বাক্য যৌগিক বাক্য জটিল বাক্য এগুলো বাংলায় বুঝি না আমরা, এটা একটা বড় সমস্যা। মা ছিল না বললে কেউ তার চুল বেঁধে দেয়নি, এটা কি জটিল না যৌগিক সরল, এই বিভিন্ন রকমের মাঝহাব আছে এখানে। তো আমরা এখানেও সিম্পল, সিম্পল তুমি বলবো যে আজকে যে ডেইলি স্টারটা, ডেইলি স্টারের মধ্যে নিশ্চয়ই 3 ধরনের বাক্য আছে, সিম্পল কমপ্লেক্স নাহলে কম্পাউন্ড, কোনটা কোন বাক্য এটা আমি ফাইন্ড আউট করতে পারি, এই হলো বিষয় আর কি আমাদের। হ্যাঁ সাথে হ্যাঁ একটু পরে দাঁড়াও দিচ্ছি, হ্যাঁ তারপরে হলো কত নম্বর, কত নম্বর বলো, 92 স্টেপ কত, 90, এরপরটা কি 93 মনে হয় কি, 93 থেকে 95 ক্লজ নাকি, ক্লজ ক্লজ নাকি, ক্লজ এই ক্লজের মধ্যে দেখো, ক্লজ যদিও আমরা মনে রেখে যে ক্লাস স্যার কিন্তু ক্লজ আগেই পড়াই ফেলেছেন আমার ধারণা, আমি আবার শেষের দিকে টাচ করবো। হ্যাঁ 96 থেকে 97, হ্যাঁ আর 98 লেখা রাখি, স্টেপ 96 থেকে 97, হ্যাঁ এটা হলো ফ্রেজ, পিএইচ আর এ আছে, একটু খেয়াল করে দেখো। তো এখন আমার কথা আগে মনে দিয়ে শুধু বোর্ডে দেখার দরকার নেই, বোর্ড বিষয় ফেলি। দেখো একটা কথা, এইখানে এসে আমরা কিন্তু মানে দৌড়াইছি শুধু পড়ি নাই, যারা প্রিভিয়াস ক্লাসে ছিল এদেরকে জিজ্ঞেস করে দেখো শুধু দৌড়ানো হচ্ছে। কারণ তুমি আমার দিকে দেখো, সেন্টেন্স 2 ধরনের, সেন্টেন্স সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড 3 ধরনের গঠন অনুসারে, সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড, আচ্ছা মানলাম। তো যদি তাই হয়, সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড যদি হয়, এখন আমারে বলো কমপ্লেক্স সেন্টেন্সে কয়টা অংশ, দুইটা, দুইটা অংশ কি কি, কমপ্লেক্স সেন্টেন্সের দুইটা অংশ কি কি, একটা হলো প্রিন্সিপাল ক্লজ সাবঅর্ডিনেট ক্লজ। সাবঅর্ডিনেট ক্লজ কয় ধরনের, আই স এ বার্ড এটা প্রিন্সিপাল ক্লজ, আর সাবঅর্ডিনেট কনজাংশন যুক্ত অংশটা হুইচ ওয়াজ ফ্লাইং, সাবঅর্ডিনেট কনজাংশন যুক্ত অংশটা সাবঅর্ডিনেট ক্লজ। তাহলে এটা 3 ধরনের, নাউন ক্লজ অ্যাডজেক্টিভ ক্লজ অ্যাডভার্বিয়াল ক্লজ। তাহলে আমরা এগুলো আর এখন পড়ি না, কারণ আমি যখন তোমার এই স্টেপ 23 তে নাউন পড়িয়েছিলাম তখন বলছি আমরা নাউন যেখানে বসে সেখানে নাউন ক্লজ বসে,
আমরা যেখানে অ্যাডজেক্টিভ পড়াইছিলাম সেখানে আবার বলে আসছি অ্যাডজেক্টিভ, এই যে রিলেটিভ প্রনাউন, রিলেটিভ অ্যাডভার্বের জায়গায় অ্যাডজেক্টিভ ক্লজ বসে। আর লাস্ট হলো অ্যাডভার্ব, অ্যাডভার্বিয়াল, যেখানে অ্যাডভার্ব বসছে সেখানে একাধিক একটা বাক্য থাকলে এটার নাম অ্যাডভার্বিয়াল ক্লজ। তাহলে এই হলো তোমার কি তোমার কি বলো অ্যাডভার্বিয়াল। তাহলে ক্লজ আমাদের পড়ার তেমন কিছু থাকে না। তারপরে হলো তোমার ফ্রেজ। শোনো, ফ্রেজের মধ্যে সেম কথা, ফ্রেজকে আমি দুই ভাগে ভাগ করছি, মেজর আর মাইনর। মেজর যদি বলো, এই যে মেজর তিনটা ভাগ করছি, নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, এই তিনটা বাক্যে ভালো করে জানা দরকার। এই তিনটা জানলে প্রিপজিশন ফ্রেজ, কনজাংশন ফ্রেজ, ইন্টারজেকশন ফ্রেজ, ইনফিনিটিভ ফ্রেজ, জিরান ফ্রেজ, এই হাবিজাবি যত ফ্রেজ আছে এগুলো আমারও 1 মিনিটের বিষয়, এগুলো তুমি এমনি কিনো। তাহলে নাউন ফ্রেজ, অ্যাডজেক্টিভ ফ্রেজ, অ্যাডভার্বিয়াল ফ্রেজও তোমার আলাদা করে পড়ার কিছু নাই। যদি তুমি নাউন চিনো, নাউন ফ্রেজ ওকে। স্টেপ 23 খুব গুরুত্বপূর্ণ। এরপরে ওই যে অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব মাঝখানে পড়ছিলাম 91 থেকে 46 থেকে 51 পর্যন্ত বা 53 পর্যন্ত, সেখানে অ্যাডজেক্টিভ ফ্রেজ ক্লিয়ার, অ্যাডভার্বিয়াল ফ্রেজ ক্লিয়ার। তাহলে এইগুলো বিষয়, এগুলো আমরা পড়াইনি, খুব দ্রুত দৌড় হইতে লেগেছে, এগুলো তোমার জানা আছে। তারপরে কত নম্বর স্টেপ ছিল বলো? তারপরে স্টেপ 98 এ ট্রান্সফরমেশন, 98 99, হ্যাঁ 98 99 থেকে এটা হলো ওই চেঞ্জিং সেন্টেন্স আর কি, চেঞ্জিং সেন্টেন্স এন্ড চেঞ্জিং ডিগ্রি আর কি। এই তোমার ওই যে সিম্পল কমপ্লেক্স, সিম্পল থেকে কমপ্লেক্স, এখন সেন্টেন্স ভালো করে জানলাম, এখন আমি এটা তোমার ইয়ে করলাম, সিম্পল থেকে কমপ্লেক্স, কমপ্লেক্স থেকে কম্পাউন্ড, কম্পাউন্ড থেকে সিম্পল, এই আর কি। তারপরে পজিটিভ ইন্টারোগেটিভ, সরি ইম্পারেটিভ থেকে সুপারলেটিভ, সরি তোমার সুপারলেটিভ থেকে কম্পারেটিভ, কম্পারেটিভ থেকে পজিটিভ, পজিটিভ কম্পারেটিভ সুপারলেটিভ, এগুলো একটা প্যাকেজ দিয়ে দেয়া, নাথিং। তারপরে হলো 90 100 এ হলো স্টেপস, 100 এ হলো 100 এ কি আছে বলো? ইফ কন্ডিশনাল, কন্ডিশনাল, TIONAL, ইফ কন্ডিশনাল, ইফ কন্ডিশনাল, ইফ কন্ডিশনাল। এরপরে কি ছিল? এরপরে হলো স্টেপ 100 এর পরে তোমার 100, 1 2 3 যেগুলো আছে আর কি, 100 স্টেপ, স্টেপ 101 থেকে বাকিটার মধ্যে কি আছে তোমার বড়? 103 থেকে 100, 101 থেকে ভার্ব, রাইট ফর্ম অফ ভার্ব, তারপরে তোমার আছে টেন্স, সিকোয়েন্স অফ টেন্স, রাইট ফর্ম অফ ভার্বের সাথে সিকোয়েন্স অফ টেন্সটা চলে আসতে মনে হয়, সিকোয়েন্স অফ টেন্স। তারপরে তোমার টেন্স আর ভয়েস একসাথে, টেন্স, ভয়েস, ন্যারেশন, তারপরে টেক কোশ্চেন। আর শেষে আমি যেহেতু স্যার প্রিপজিশনটা নিয়ে প্রথম দিকে পড়ান, আমি শেষের দিকে, কারণ স্যার পড়ানোর পরে আর প্রিপজিশন কিছু থাকে না, প্রিপজিশনের একটা শীট দিয়ে দেয়, কিন্তু আমি চেষ্টা করবো তোমাদেরকে আবার শীট অ্যানালাইসিস করানোর জন্য, কারণ স্যার তো প্রথম দিকে প্রিপজিশনের উপরে মোটামুটি শেষ করে দেন ক্লাসগুলো। তো ওভারঅল এই হলো বিষয় আর কি। তো আমরা এই ছিল আমার কাঠামো। এখানে মোটামুটি মনে রাখবা যে প্ল্যান করাও সহজ, এখানে কিন্তু কন্টিনিউ করাটা অনেক কঠিন, খুব কাজটা চারটিখানি কাজ না। এখানে তোমার একটা পুরো বিষয়টাকে নিয়ন্ত্রণে নিয়ে আসা, সেই ক্ষেত্রে তোমার খাতায় যদি লিখতে চাও অন্তত 400 পৃষ্ঠার উপরে লাগবে খাতায়। আর আমি নোটগুলা তোমাদেরকে ইনশাল্লাহ সাবজেক্ট ওয়ার এগ্রিমেন্টের আমি শীটটা আগে দিয়ে দেবো। শীটটা কাইন্ডলি দয়া করে তোমরা শীটটা ভালো করে পড়বা, প্রয়োজনে একটু তোমার মতো করে নোট করলা, হ্যাঁ। তারপরে আমি বিস্তারিত, আমি শুধু উদাহরণ অ্যানালাইসিস করব, পাশাপাশি তোমার বোর্ডের মধ্যে একদিনে একটা টপিক শেষ কাইন্ডলি, এবং এটার পরে পরীক্ষাটা ইয়ে হবে। তো অন্তত প্রথম 20 থেকে 25টা ক্লাসের মধ্যে আমি একটা নির্দেশটা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো আর কোনো কথা থাকলে বলো, নাহলে এই পর্যন্ত, আমার আবার রিটেনের ক্লাস আছে একটু পরে। ওই কথাই যে বললাম যে যদি কোনো
ওই ক্লাস মিস না করো, পরিবর্তন আসবে। আর যদি মনে করো দুই একটা ক্লাস, প্রথম 15-20টা ক্লাসের মধ্যে যদি কোনোটা ক্লাস মিস করো, তুমি আর ক্লাস করে শান্তি পাবে না। তো আর কিছু বলবা, কোনো কিছু আছে? স্যার ক্লাসটা এক্স্যাক্টলি কোন সময় শুরু হবে এটা একটু বলে দিবেন। আহ, আচ্ছা, ক্লাসটা এক্স্যাক্টলি হবে আগামী শেষের আমি যা বললাম তার উপরেই একটা রিভিউ করবা। আমার ক্লাস আমি যেহেতু ওদেরকে স্কুলে ড্রপ করি, তো তোমার আহ, সোয়া নয়টায় সোয়া নয়টার আগেই ক্লাস লিঙ্কটা শুরু হবে, আমি লিঙ্কটা দিয়ে দেবো। ধরো 9টার মধ্যেই ক্লাস লিঙ্কটা ওপেন হবে। এক্স্যাক্টলি 9টা 15 থেকে যে রিভিউ করবে, শিশির দেখবা রিভিউ করবে আগামী ক্লাসে। শিশির সহ আরো যারা তোমরা রিভিউ করতে আগ্রহী, আমি যা ক্লাসে ধরো আমি সাবজেক্ট এগ্রিমেন্ট পড়ালাম, এইটাও রুমন্থন একটা কথা বারবার বারবার বলবো, বারবার বলতে 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 নিয়ন্ত্রণ চলে আসছে। প্রথম গ্রামার বুঝো না কি জন্য, আমরা বসে গ্রামার পড়ি নাই। তুমি অনেকেই কনফিডেন্টলি বলতে পারবে না যে একটা গ্রামার বই প্রথম থেকে শেষ পর্যন্ত লাইন বাই লাইন পড়ছি। তুমি গ্রামার কঠিন বানাই ফেলছো জানো তুমি। তো মনে রাখবো যে একটা কথা বারবার বললে এটাতে ইয়ে হয়, এই জন্য সাউন্ডটা বারবার মাথায় নিবে। এইটা সাবজেক্ট আর্গুমেন্ট, এইটা এই যে ইনভার্সন অফ ভার্ব শুনছো, এই যে সাবজেক্টের পূর্বে অক্সিলারি ভার্ব বসা সত্ত্বে বাক্যটা স্টার্টিং, এই যে শুনছো, শুনতে শুনতে দেখবা যে মাথার মধ্যে ক্যাচ করবে। কোন শরীফে দেখবা যে আল্লাহ তালা 99 বারের মধ্যে বলছে যে আকিমুস সালাত, নামাজ পড়ো, বারবার এক কথা রিপিট করছেন কি জন্য? তো যেগুলো খুব গুরুত্বপূর্ণ কাজ, এগুলো রিপিটেড, বারবার একই উপদেশ দেয়া, একই কথা স্মরণ করাই দেয়া। তো মনে রাখবেন ইংলিশ গ্রামারের টপিক গুলো যেহেতু আমি একটা টার্গেট নিয়েছি, তো মনে রাখবেন যারা রিভিউ করবে রিভিউটাতে থাকো, থাকলেও তুমি দেখবে যে তুমি থাকা মানে কি জয়েন করে রইলা, 9টার সময় জয়েন করে ফেললা, 9টা 15 থেকে ও রিভিউ করা শুরু করলো। তো কি তোমার তুমি স্যার কানে, 9টা নাকি 7টা? ও সরি 9টা মানে কি, সরি, স্যার বাংলাদেশ টাইম। স্যার ঠিক আমি আছে, একটা কথা সরি। বলে বিদায় দিব, সেটা হচ্ছে স্যার ওই যে স্যার নাম্বার তো কমপক্ষে 100 জনের মতো দিচ্ছে মনে হয়, আমি আমার নাম্বারটা দিয়ে দিছি, সবাই রেখে দিবে। আর আমি স্যার ওই যে 41 থেকে 45টা বলে দিই স্ট্রাকচারটা, তাইলে মোটামুটি সবার একটা আগ থেকে আইডিয়া হবে। আর স্যার সবাইকে হ্যাঁ বলে দেন ইউটিউবে কিন্তু টেন্স থাকে, সবাইকে তুমি একটু টেন্স দেখে আসতে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওকে ঠিক আছে, এটা দেখো তাহলে তুমি ক্লাসের মধ্যে এগুলো একটু ইয়ে করো তাহলে। আর মোটামুটি স্ট্রং মনে রাখবে যে রিভিউ, মানে রিভিউ ক্লাস 9টা 15 মানে 9টা 15 যে ফিক্স, এটা ফিক্স তুমি নির্ধারণ করে রাখবে। যদি তুমি না থাকতে পারো কে থাকবে, এগুলো তোমরা ইয়ে করে নিও। আচ্ছা দাঁড়াও, আরেকটা কথা হইলো ঠিক আছে। আর মনে রাখো যে বিষয়টা আধ্যাত্মিক, মনে রাখো আগে ধারণ করো, তুমি যার কাছ থেকে রিসিভ করতেছো তার আগে ধারণ করা লাগবে। তুমি আগে আমার আমার প্রতি তোমার একটা ভালোবাসা, তার প্রতি একটা বিশেষ ভালোবাসা থাকা লাগবে। এটা কিন্তু জ্ঞান অর্জনের একটা বড় শর্ত। তো মনে করো যে আমাদের কিছু মানুষ ধরো 5 মিনিট, কোনোদিন ইমার্জেন্সিতে ধরো 2-3 দিন ক্লাস মিস হয়ে গেছে, এই যে মানবিক ত্রুটিগুলা তুমি একেবারে খুব হার্শলি আঘাত করে ফেলো না। মনে রাখবে যে এগুলো তো আমাদের মানবীয় সীমাবদ্ধতা। ধরো একটু হঠাৎ করে একটু কোনোদিন কম পড়ানো হয়েছে, কোনোদিন বেশি পড়ানো হয়েছে, সব মিলে উই আর ইন এ ফ্যামিলি। এটা তুমি আপন করবা, মনে রাখবে যে শরীফ স্যার ইজ ইউর্স, বলে তুমি আমারই গার্ডিয়ান। লতিফ স্যার ইজ মাইন, আমার গার্ডিয়ান, আমি আমার অভিভাবক মনে করি। তো এই যে ধারণ করাটা, এটা থেকে দেখবা যে একটা এই যে আধ্যাত্মিকতা, শিক্ষার যে আধ্যাত্মিকতা, দেখবা যে এটা তুমি এইটাতে বিশ্বাস করো। আমাদের দেশের যে বর্তমানে যে ইয়েটা না, এটা অনেক বেশি। হ্যাঁ, তারা দেখবা যে একই জিনিস করাবেন কিন্তু ভিন্ন ফ্লেভারে করাবেন। তো কাইন্ডলি ঠিক আছে, এই হলো কথা। তাহলে 9টার সময় লিঙ্ক ওপেন, জাস্ট 9টা 15 আগেই কথা বলা শুরু, রিভিউ জাস্ট 9টা 30-এ ইনশাল্লাহ আমি আমার কথা বলা শুরু। কথা ক্লিয়ার? এটা ষাট আমার সিস্টেম। ষাটটা আমি এখানে টাইম চলে আসছে, সরি। আমাদের দিন এখানে, সরি, 7টা, সন্ধ্যা 7টা, কি ঠিক আছে না? সন্ধ্যা 7টা কি, 7টায় লিঙ্ক ওপেন, 7টা 15-তে রিভিউ শুরু, 15 মিনিট বক বক করবে, তোমরা গান দিয়ে শুনবা, লাউড স্পিকার দিয়ে শুনবা। 15 মিনিট পরে আমি কথা বলা শুরু করবো, 1.5 ঘন্টা কথা শুনবা। ঠিক আছে তাহলে এ পর্যন্ত নাকি? ঠিক আছে, আর শিশির সর্বাত্মকভাবে হেল্প করবে, আমি গ্রুপে দিয়ে রাখবো। তাই আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। নাকি স্যার একটা সালাম প্রশ্ন সালাম ছিল দিবেন? স্যার। কি? স্যার আমাদের রিভিউ যে ক্লাসটা এটা কি রেকর্ড হবে? রেকর্ড, এটা রেকর্ড যদি কারণ ও তো ভোট না থাকলে রেকর্ড করতে পারে না, এই আর কি। স্যার রেকর্ড করলে ভালো হয়, কারণে আমরা তো অনেকে দেখা গেছে যে 10-20 মিনিট আধা ঘন্টা পরে জয়েন হইতে হয় বা তবে কোথাও গাড়িতে থাকার কারণে। চেষ্টা করো যে মানে মিন টাইমে জয়েন করার জন্য। আর রিভিউ ক্লাসে তো তুমি কান দিয়ে শুনবা, শুধু লেখার তো কাজ নেই, শুধু কথাটা জি, শুনবা। রেকর্ড হলে ভালো হয় স্যার। জি।
আচ্ছা ঠিক আছে, আমি তাহলে এটাও কথা জানাই রাখবো। ঠিক আছে ইনশাল্লাহ। হ্যাঁ, ওকে, তাহলে আল্লাহ হাফেজ, তো বিদায় নাও। আসসালামু আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। ইনশাল্লাহ দেখা হবে রবিবারে, আগামী রবিবার থেকে মূল ক্লাস শুরু। আমি কিন্তু নোটিশ গুলো ক্লাসে দিয়ে দিচ্ছি। হ্যাঁ, কালকে হবে না, রবিবার থেকে মূল ক্লাস শুরু ইনশাল্লাহ। তোমরা তাহলে সালাম তোমাদের পড়া কি? এই পড়া কি? তারপর হচ্ছে সাবজেক্ট ভার্ব প্রিমিয়ার স্যার। আর মুখস্থ করবে কোনটা? নাম্বার এন্ড জিরো। ঠিক আছে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ঠিক আসসালামু বলে আলাইকুম। দিয়ে